কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল। কবে লিখেছিলেন শঙ্খ ঘোষ? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পরেও সেই আমরা বনামরার সংঘাত একেবারে চরমে উঠেছে। কিন্তু যা ঘটেছে তাতে কোনো দলের ভূমিকায় কি প্রশ্নের বাইরে রাখা যায়? এই অনুষ্ঠানে আগামী 2 ঘন্টায় সেই প্রশ্নগুলোই তুলব আমরা। প্রথম প্রশ্ন, মন্ত্রীর গাড়িতে হামলা থেকে মন্ত্রীর গাড়িতে পিষ্ট ছাত্র, যাদবপুর কাণ্ডে রেশ ছড়ালো রাজ্য জুড়ে। দিকে দিকে ছাত্র সংঘর্ষ, হুমকি পাল্টা হুমকি শাসক বিরোধী। ক্যাম্পাসে অশান্তির জন্য কি শাসক বিরোধী দুপক্ষই দায়ী নয়? দ্বিতীয় প্রশ্ন, মন্ত্রীর গাড়ির ধাক্কা নয়, স্কুটারে হোঁচট খেয়ে পড়ে গিয়ে জখম। ঘটনার একদিন পর নতুন তত্ত্ব সামনে আনলো তৃণমূল। পুরোটাই তৃণমূলের মিথ্যাচার। আজ ভিডিও দেখিয়ে স্কুটার তত্ত্ব খারিজ করলো এসএফআই। স্বয়ং শিক্ষামন্ত্রী যখন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছেন, তখন কেন জল ঘোলা করা হচ্ছে? এ প্রশ্ন তো উঠবেই। তৃতীয়, 2019-এ বাবুল সুপ্রিয়কে চুল টেনে জামার বোতাম ছিঁড়ে হেনস্থা। 5 বছর পর 2025-এ শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা। মুক্ত চিন্তার কথা বলা যাদবপুরেই কেন বারবার আক্রান্ত কেন্দ্র বা রাজ্যের শাসক? চতুর্থ প্রশ্ন, 2-3 হাজার তৃণমূল সমর্থক ঢুকলে কোথায় পালাবে? যাদবপুরের বাম ছাত্রদের হুমকি সৌগত রায়। দখল করতে 1 মিনিট, হুঁশিয়ারি অরূপ বিশ্বাসের। এবার ডিজে বাজাবো বললেন কুণাল ঘোষ। যাদবপুর দখলে আনতেই কি বেপরোয়া শাসক? পঞ্চম প্রশ্ন, যাদবপুরে হুলিগানরা বসে আছে, আক্রমণে দিলীপ ঘোষ। 26-এ বিজেপি আসবে, এরা বেঁচে থাকবে না, হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। যাদবপুরে আধা সেনা মোতায়েনের দাবি শুভেন্দু অধিকারী। যাদবপুরে হালে পানি না পেয়েই কি তৃণমূলের সুরে সুর মেলাচ্ছে বিজেপিও? তবে শুরুতেই দেখাবো যাদবপুরের অশান্তির আঁচ ছড়ালো কলকাতা থেকে জেলায় জেলায় গোটা দিন ধরে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয় একদিকে দেশের শিক্ষার অন্যতম অভিজাত উৎকর্ষ কেন্দ্র, আবার কখনো আন্দোলনের ধাত্রীভূমি, কখনো আবার বিতর্কের কেন্দ্রবিন্দু। বারবার শিরোনামে যাদবপুর। এবার ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলা, ভাঙচুর। আবার শিক্ষামন্ত্রীর গাড়ি আটকাতে গিয়ে তার তলায় মেধাবী পড়ুয়ার রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া। শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন, দুপক্ষ আড়াআড়িভাবে বিভক্ত। একদল বিচার চাইছেন শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার ধাক্কায় আহত ছাত্রের হয়ে, আরেক পক্ষ বলছে অধ্যাপকদের সভায় ঢুকে যারা হামলা চালালো তাদের শাস্তি দিতে হবে। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে ধর্মঘট সফল হয়েছে। ক্রিমিনাল ব্রাত্য বসুকে ইমিডিয়েট গ্রেপ্তার করতে হবে। এই ধরনের ক্রিমিনালকে গারদের ভেতরে পুরতে হবে। ব্রাত্য বসুর দ্বারা পরিচালিত ক্রাইম সিন্ডিকেট, এই রাজ্যের সমস্ত ক্যাম্পাসে যে ক্রাইম সিন্ডিকেট চালানো হয়, সেই ক্রাইম সিন্ডিকেটকে দুর্মূশ করতে হবে। ও বাচ্চা ছেলে, সবে এসছে, বড়দের পাল্লায় পড়ে গোল্লায় যাচ্ছে। ও আগে বলুক যে আমার ওই ব্রাত্যর গাড়ি আমার গাড়ি, কোনো তথ্য প্রমাণ দিতে পারলো কিনা। একদিন এসে এসব কোচি নেতারা একটা করে হাওয়ায় ছেড়ে দিয়ে গর্তে ঢুকে যাবে, ওসব চলবে না। শনিবার থেকে সোমবার 48 ঘন্টারও বেশি সময় পর যাদবপুর কাণ্ড ঘিরে উত্তাল রাজ্য। অশান্ত একাধিক ক্যাম্পাস, চড় কিল ঘুষি লাথি, বাদ গেল না কিছুই। ঘটনার সূত্রপাত শনিবার। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার সভায় উপস্থিত হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওপেন এয়ার থিয়েটারে ব্রাত্য বসুর বক্তৃতা শুরু হওয়ার পর পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। ব্যানার নিয়ে ওপেন এয়ার থিয়েটারের সামনে কার্নিশে উঠে পড়েন 2 আন্দোলনকারী। বাতিল হেরে যাওয়া সারা পৃথিবীতে পরিত্যক্ত একটি পতাকা, ভিন্ন পতাকা, সেটা তুলে নিয়েছে এখানে যাদবপুরে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাইছে। এর থেকে হাস্যকর কিছু হতে পারে না। আমাদের উপর বোতল ছড়া হয়েছে, ইট ছড়া হয়েছে, আমাদের উপর চেয়ার ছড়া হয়েছে। ভেতরে যারা বসছিলেন ওখানে, ভেতরের ওয়েবকুপার, আমরা ভেতরে যারা অবস্থান রয়েছেন, আমরা জানি যে এখানে তৃণমূলের প্রচুর একটা বড় সংখ্যার লোকজন আজ ক্যাম্পাসের মধ্যে উপস্থিত ছিলেন। সভা থেকে শিক্ষামন্ত্রীর বেরোনোর সময় তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েন পড়ুয়ারা, বনেটের ওপর চাপড় মারা হয়, এমনকি ছুঁড়ে মারা হয় জুতো। এই গন্ডগোলের মাঝেই ঘটে রক্তারক্তি কাণ্ড। গাড়ির তলায় আহত হন এক ছাত্র।
সামনে আমি একটা ছবি দেখেছি, একটি ছেলের ওপর দিয়ে চলে গিয়েছে, সেই ছেলেটির নাম ইন্দ্রানুজ। সেই ঘটনা ঘিরেই এখন উত্তাল রাজ্য। হিন্দল দে, পার্থপ্রতিম ঘোষ ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, প্রথমেই একটা কথা বলে নিই, আজকের এই বিশেষ পর্ব, আগামী 2 ঘন্টার এই অনুষ্ঠান কাউকে খুশি করবে না। আমরা কোনো পক্ষে নেই, এটা আমাদের দর্শকদের কাছে নতুন কিছু নয়। কিন্তু কথা হলো, যাদবপুরের ঘটনায় কাউকেই ক্লিন চিট দিতে পারছি না আমরা। যাদবপুরের ঘটনা মোটেই একমাত্রিক নয়, বহুমাত্রিক। এখানে কেউ হিরো নয়, কারণ কেউই প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারছেন না। আমরা শিক্ষামন্ত্রীর গাড়ির ওপর হামলা তীব্র নিন্দা করি, আবার একই সঙ্গে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ছাত্রের পিষে যাওয়া নারকীয় ঘটনারও নিন্দা করি। ঠিক যেমন আমরা বিশ্বাস করি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি থেকে এবিভিপি সবার ঘোষিত কর্মসূচি পালনের গণতান্ত্রিক অধিকার আছে। একটা বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক মৌরসি পাট্টার জায়গা হতে পারে না। তেমনি 1 মিনিটে শাসক দল বা সরকারি প্রশাসন দিয়ে যাদবপুর দখল করে নেওয়ার হুমকিকে আমরা চরম অগণতান্ত্রিক মনে করি। এবং শিক্ষাক্ষেত্রে এখনও এ রাজ্যের গর্ব, গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কোট আনকোট ওই মাওবাদীদের ঘাঁটি বলে যারা প্রচার চালাচ্ছেন, লাগাতার প্রচার চালাচ্ছেন, তারা অন্যায় করছেন বলে আমরা মনে করি। আমি ঠিক এই অবস্থান থেকে আজকের এই অনুষ্ঠান শুরু করব। আমি শুরু করব যাকে দিয়ে, সে সরাসরি এই ঘটনার ভিকটিম, সে সরাসরি আহত হয়েছে, এই স্টুডিওতেও তাকে আসতে হয়েছে হুইল চেয়ারে ভর করে, অভিনব বসু। আমি তার আগে বলি যে এই অনুষ্ঠানের চেনা ফরম্যাট আমায় কিছুটা ভাঙতে হয়েছে এই পরিস্থিতির চাপে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যাদবপুরের ভেতরে সেদিন আসলে কি হয়েছে। ভিডিও, পাল্টা ভিডিও, স্লোমো করে কি বোঝা যাচ্ছে, সব আপনাদের সামনে এই অনুষ্ঠানেই রাখবো। কিন্তু তার আগে যেরকম দাবি করা হচ্ছে ফ্রেম বাই ফ্রেম, সেই ফ্রেম বাই ফ্রেম ভিডিও কি বলছে সেটাও একেবারে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে অনুভব বসু, যে এসএফআই কর্মী ওই দিন আহত হয়েছে, আমি সম্পূর্ণ শুরুতে 3 মিনিট ধরে তার ভার্সনটা শুনবো, যে অনুভব সেদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঠিক কী হয়েছে, তোমার সঙ্গেই বা কী হয়েছে। দেখুন, সেই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সভা ছিল এবং ওয়েবকুপার সভায় এসএফআই হিসাবে আমরা আগেই প্রেস বিবৃতি দিয়েছিলাম যে কোনো গণসংগঠনের, অধ্যাপক সংগঠনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে সভা করার অধিকার রয়েছে এবং সেইখানে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য এসএফআই তার সমস্ত প্রোটেস্ট ডেমনস্ট্রেশন ওএটি, ওপেন এয়ার থিয়েটার, তার থেকে অনেকটা দূরে ওয়ার্ল্ড ভিউ যে জায়গাটি আছে, সুবর্ণ জয়ন্তী ভবন, সেইখানে অনুষ্ঠিত করেছিল। এবং সেইখানে আমরা গণতান্ত্রিক উপায়ে ব্রাত্য বসুকে ডেপুটেশন দিই এবং ডেপুটেশন এর মাঝে বিশৃঙ্খলা কোথাও এসএফআই এর পক্ষ থেকে হয়েছে বলে মনে করি না। এবং আপনাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, আমি ব্রাত্য বসুর অন ক্যামেরা বিবৃতি শুনেছি যে ওরা ডেপুটেশন দিয়েছে, ওদের সঙ্গে দেখা করব। একদম। তারপর কি হলো? তারপরেই হলো আসল ঘটনাটা, যখন আমরা দেখতে পেলাম যে অধ্যাপক সংগঠনের একটা সভায় বহিরাগত নেতারা, বহিরাগত গুন্ডারা, যাদেরকে কোনোভাবে দেখলেই বুঝতে পারা যায় যারা শিক্ষক বা অধ্যাপক নয়, এরা যাদবপুরের সাধারণ স্টুডেন্টদের ওপর, যাদবপুরে তো অনেক অর্গানাইজেশন আছে, অনেক ইন্ডিভিজুয়াল আছে, প্রত্যেকের ডিমান্ড ওই দিন একটাই ছিল যে অবিলম্বে চাই ইউনিয়ন ইলেকশন। এবং ইউনিয়ন ইলেকশনের ডিমান্ডে একটা প্রোটেস্টে মানে এরা ব্রাত্য বসুর সাথে আলোচনা করতে চেয়েছিল, সবাই চেয়েছিল, সব স্টুডেন্টরা। সেই জায়গা থেকে কোনো রকম সংলাপেও নিয়ে এঙ্গেজ করলেন না, বরং ওখান থেকে বেরোতে ইচ্ছুক হলেন। এবং সেই জায়গাতে সামান্য বিক্ষোভে আমরা দেখতে পেলাম কি ঘটনা ঘটলো। আমরা দেখতে পেলাম যে একজন ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমার যন্ত্রণার কথা সরিয়ে রাখো খানিকক্ষণ, কিন্তু আমি বলছি সামান্য বিক্ষোভ বলবে? গাড়ির রিয়ার ভিউ মিরারটাকে চুরমার করা হচ্ছে, সাইড গ্লাসটাকে ভেঙে ফেলা হচ্ছে, সামনের কাঁচে তাতে ইট মেরে এত বড় গর্ত হয়েছে, কাঁচ ভেঙে গেছে, এটা সামান্য বিক্ষোভ? দেখুন, প্রত্যেকটা তোমরা তো ডেপুটেশন দিয়েছিলেন, শিক্ষামন্ত্রী রাজি হয়েছিল, তারপর এই গোলমালটা অ্যাভয়েড করা গেল না। এবং সেইখানে কোনো রকম বিশৃঙ্খলা হোক সেটা এসএফআই হিসাবে আমরা ইচ্ছুক ছিলাম না এবং এঙ্গেজও করিনি। সেইখানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা ঘটনাটা প্রেক্ষিত থাকে। সেখানে টিএমসিপির এবং টিএমসির অন্যান্য অংশের যে গুন্ডারা এসেছিল, যে লুম্পেনরা এসেছিল, তারা বারংবার করে সভার শুরু থেকে সেইখানে প্রোটেস্টারদের ওপর বিভিন্ন অকথ্য ভাষায় আক্রমণ করে এবং দিনের পর দিন ধরে যা বিভিন্ন জায়গায় হয়ে আসছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একই ঘটনা ঘটে, তারা আক্রমণ করে। এবং সেই আক্রমণ, সেই সিচুয়েশন, তার রিয়াকশানেই যেখানে ব্রাত্য বসুর সাথে শান্তিপূর্ণভাবে আলোচনা এঙ্গেজ করা ইচ্ছুক ছিল স্টুডেন্টরা, সেইখানে উনি এঙ্গেজ করলেন না, বরং আহত হলে অন্যান্য স্টুডেন্টরা এবং এই ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট যে সেখানে মানে নিহত হতে পারতো, মারা যেতে পারতো, এইটা ঘটনা। এবং সেইখানে তৃণমূল ঘনিষ্ঠ অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র, যার ভেহিক্যালে আমি আহত হয়েছি, তিনি বেরিয়ে 2জন ছাত্রীকে বেধড়ক মারধর করেন গোটা ঘটনার মধ্যে।
এবং সেখানে আমরা এঙ্গেজ করতে বাধ্য হই, আটকাতে বাধ্য হই, অনুরোধ করতে বাধ্য হই যে স্যার আপনি এটা করবেন। গাড়ির সামনে যে তোমাদের বিক্ষোভটা, তোমাদের বলতে দলীয় হতে পারে, ছাত্ররা হতে পারে, সেটাও কিন্তু ভায়োলেন্স, এর অন্য কোনো শব্দ এটা দিয়ে ব্যাখ্যা দেখুন, সংঘর্ষের ইতিহাস রাজনীতিতে রয়েছে, স্টুডেন্ট পলিটিক্সে প্রচুর রয়েছে, কিন্তু কখনো কি এই ইতিহাস, এই নজির রয়েছে যেখানে একজন শিক্ষামন্ত্রী একজন প্রথম বর্ষের শিক্ষার্থীকে রানোবার করছেন, তাকে প্রায় খুন করার মানে প্রয়াস, এটা আর কি বলবো, মানে গ্রেপ্তার করা হচ্ছে। টাইমলাইন দেখলে সেটা তো পরে, তার আগে তো এই বিক্ষোভ এবং তার গাড়ি ভেঙে দেয়া, এখানে তো বুঝতে হবে। এবং এটা মানে তুমি একবারের জন্য ভেবো না যে তোমাদের যে মূল দাবিটা ছিল সেটার সঙ্গে আমি দ্বিমত। আমি মনে করি 5 বছর কেন একটা ইউনিভার্সিটিতে এবং প্রায় 8 বছর গোটা রাজ্যে ইলেকশন হবে না। এবং আমি মনে করি যে আজকের যারা রাজ্য রাজনীতি সামলাচ্ছেন, বিভিন্ন দায়িত্বে আছেন, শাসক বিরোধী সর্বত্র, তারা তো এই ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন। তাহলে অভিনবরা কোনো অভিনব কাজ করছে না, অভিনবরা কেন সুযোগ পাবে না ছাত্র রাজনীতির নির্বাচনের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যাওয়ার? সেটা ঠিক আছে, কিন্তু আমি ভায়োলেন্স নিয়ে আমার প্রশ্ন ছিল, আছে, থাকবে। আমি এখান থেকেই ঠিক এর উল্টো ভার্সনটা, আজকে প্রেস কনফারেন্সও করেছেন অর্ণব সাহা। অর্ণব, তুমি ওয়েবকুপার অ্যাসোসিয়েট সেক্রেটারি স্টেট কমিটি, আমি অর্ণবের ভার্সনটা জানতে চাইবো। পাশাপাশি আমার প্রশ্নও থাকবে যে যেখানে শিক্ষামন্ত্রী বলছেন অন ক্যামেরা যে খারাপ লেগেছে 1, 2 হচ্ছে গাড়ি মেরেছে, আমি তো মারিনি, 3 আমার অল্প বয়সী কম বয়সী চালক, ছেলেটা দেখে ভয় পেয়ে গেছিল, 4 ছাত্রদের আহত হওয়াটা কাম্য ছিল না। সেইখানে কি করে স্কুটি তত্ত্ব সামনে, স্কুটি তত্ত্ব ঠিক না ভুল, ক্যামেরা কি বলছে আমি তাও দেখাবো, কিন্তু স্কুটি তত্ত্ব সামনে এসে আরেকটা নতুন অস্ত্র রাজনৈতিকভাবে তৃণমূলের বিরোধীদের হাতে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? এর উত্তরও চাইব পোডিয়ামে। ধন্যবাদ সুমনদা। আমি এক এক করে বলছি আপনার ইয়েগুলো। হ্যাঁ, অভিনব আমার ছাত্রপ্রতিম, সে যে কথাটা বললো, প্রথমেই যেটা বললো সেটা হচ্ছে যে ওখানে আগে থেকেই তাদের জানানো ছিল যে তারা এরকম ডেমনস্ট্রেশন করবে এবং তাদের কতগুলো নির্দিষ্ট দাবি ছিল এবং তারা ওয়ার্ল্ড ভিউয়ের সামনে তারা জমায়েত হয়েছিল এবং সেখান থেকে তারা তাদের বক্তব্য পেশ করছিল। আমি প্রথমেই বলি যে ছেলেটিকে নিয়ে এই এত রকম গণ্ডগোল হয়েছে, যে ছেলেটিকে পিছিয়ে গিয়েছে বলে এরকম দাবি করা হচ্ছে, তার একটা ভার্সন আর ওর একটা ভার্সন আপনি যদি একটু পাশাপাশি মিলিয়ে দেখেন তাহলে দেখবেন যে দুটোর মধ্যে কি অদ্ভুত রকমের মিল, যদিও এই দুজন একই সংগঠনের সদস্য নয়। যে ছেলেটি ইন্দ্রানুজ রায়, সে এই ফেসবুক পোস্টটি করেছে ঠিক 2টোর সময়, ঠিক যে সময় সে করেছে তৎক্ষণাৎ এই স্ক্রিনশটটা নেওয়া হয়েছে, জাস্ট নাও, তাই এখানে লেখা। তাতে সে পরিষ্কার করে বলছে ক্যাম্পাসে ইতিমধ্যেই 1500-র উপর তৃণমূলের কর্মী গুন্ডা বাহিনী ঢুকে পড়েছে, ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে কথা বলার চেষ্টা চালাচ্ছেন, তৃণমূল ছাত্র পরিষদের সুরেন্দ্রনাথ আশুতোষের গুন্ডা বাহিনীর সাথে সাথে অমুক গুন্ডারাও লাঠি উইকেট সহ তৈরি হয়ে এসেছেন। অভিনবতা তাই বললো একদম। আমি বলছি সবাই আসুন, দ্রুত ক্যাম্পাসে আসুন। আমি প্রথম কথা যেটা বলছি, একটা ফুটেজ, একটা ছবি অভিনব বা অন্য কোনো সংগঠন তারা দেখাতে পারবে যে সেই দিনকে ওই যে এজিএমটা হয়েছিল সেটা ওয়েবকুপার ব্যানারে এবং সেটা আগে থেকে ঘোষণা করা একটা এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে কোনো গুন্ডা তথাকথিত কেউ ছিল কিনা? সেখানে 3000-এর উপর অধ্যাপক ছিলেন, তারা সারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, মহিলা অধ্যাপকেরা ছিলেন, এবং দুপুরের সময় থেকে যে রকমের প্রভোকেশন, কনস্ট্যান্ট প্রভোকেশন করা হয়েছে, আমি যেটা পড়ে দেখালাম এটাও কিন্তু একটা প্রভোকেশন, এবং সেখানে পরিষ্কার করে বলা হচ্ছে যে আপনারা চলে আসুন এখানে, মানে সেখানে তারা ডাকা হচ্ছে সেখানে। তো এই যে প্রভোকেশনের যে একটা মনোভাব, সেই মনোভাবটা শুরু থেকেই ছিল, মনোভাবটা শুরু থেকে ছিল বলেই এইটা আস্তে আস্তে পিচটা বাড়তে 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 শেষে ওরকম একটা ভায়োলেন্ট জায়গায় গিয়ে চলে যায়। এবং এই ক্ষেত্রে আমি বলছি ইন্দ্রানুজ, এটাও আপনি মানবেন যারা আহত হয়েছে বা যাদের দেখা যাচ্ছে তারা তো যাদবপুর বিশ্ববিদ্যালয়, তারা তো অবশ্যই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার গ্র্যাজুয়েশন থেকে আরম্ভ করে পিএইচডি পর্যন্ত পুরোটাই যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং আমি ওখানে আমি জানি যে এই ধরনের একটা ধরুন প্রতিষ্ঠান বিরোধী রাজনীতি বলুন বা এই ধরনের রাজনীতি একটা চল রয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য লেগেছে যেটা, সেটা হচ্ছে যে এই রকমের একটা প্রতিষ্ঠান বিরোধী, রাষ্ট্রবিরোধী যদি কোনো একটা ডেমনস্ট্রেশন হয়ও এবং তারপর যখন ভায়োলেন্স হয়, সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর হচ্ছে, শিক্ষামন্ত্রী আহত হচ্ছেন, তার মানে টায়ার খুলে করে দেওয়া হচ্ছে, খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এত কিছুর পর আমি কিন্তু ছাত্রদের যতগুলো সংগঠন আছে কারোর মধ্যে কোনো অনুশোচনা দেখিনি। এটা সবচেয়ে অ্যালার্মিং লাগছে আমার, যে ছাত্র শিক্ষকের সম্পর্ক যে জায়গায়, সেই জায়গায় যেমন শিক্ষকেরও একই রকমভাবে তাদের একটা ছাত্রদের প্রতি একই রকম সহানুভূতির জায়গা থাকবে, ইকুয়ালি সমস্ত রকমের দাবি দাবা তুলেও সেখানেও যারা ছাত্র তাদেরও কিন্তু কোনো একটা জায়গায়
একটা তো কোথাও লিমিট থাকা দরকার, মানে একটা তো কোথাও একটা যেমন লিমিট থাকা দরকার যে চাকার নিচে ছাত্রের পিষ্ট হওয়া। আমি আপনাকে এইটা দেখাচ্ছি যে খবরটা, এইটা একেবারে ভাইরাল হয়েছে, যে ছবিটা, এই ছবিটা ভাইরাল হয়েছে, ছবিটা সম্পূর্ণ ফেক ছবি। আপনি জাস্ট নিজে দেখলেই বুঝতে পারবেন যে এইখানে যে মাঠগার্ডটা সামনে রয়েছে তার নিচে যদি কোনো ছাত্র পড়ে তার শরীর চ্যাপটা হয়ে যাবে পুরোপুরি। এটা কিন্তু হয়নি, যেটা হয়েছিল সেটা হচ্ছে ওই ছবি পড়েছিল। আমি ছবির পাটে আসবো, কারণ ওই ছবি তো এবিপি আনন্দ দেখায়নি। এটা ভাইরাল হয়েছে, আমি সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বলে বলছি। আমাদের দলের তরফ থেকে আমাদের যিনি আইটি সেলের চিফ তিনি করেছেন, আপনি নিশ্চয়ই আসবেন। কিন্তু আমি বলছি যে ওই ঘটনা ঘটেনি, ওইখানে যারা উপস্থিত ছিলেন, আপনি ফুটেজ যদি দেখেন ভালো করে, সেখানে গাড়ি থেকে সে পড়ে গিয়েছে এবং ধাক্কাটা তার লেগেছে, পড়ে যাওয়ার পরে তার ধাক্কাটা লেগেছে, গাড়ি তাকে পিছিয়ে দিয়ে চলে গেছে, এরকম নয়, একদমই ঘটনাটা এরকম নয়। তার মানে প্রথম থেকে শেষ পর্যন্ত একটার পর একটা ফেক ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আমি যা ভিডিও দেখেছি সেটা এক্ষুনি আমি বিস্তারিত ভিডিও দেখব, ভায়োলেন্সের দিকে নিয়ে যায়। আমার অন্য আসতে পারেন, আমি একবার অভিনবর ভার্সনটা নেব। কিছু বলার আছে অভিনব? এখন অনেকগুলো কথাই বলার রয়েছে। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ওয়েবকুপা সভা করবে, ওয়েবকুপা অধ্যাপক সংগঠন, শিক্ষক সংগঠন, সেখানে শিক্ষকরা আসবে, আলোচনা করবে, গুরুত্বপূর্ণ আলোচনা করবে। এই ভরসাটা কি বলছি, সে সভা হতেই পারে। সেখানে বহিরাগতের প্রবেশ কেন, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিয়ে এবং বহিরাগতদের লাফালাফি নিয়ে বিভিন্ন সময়, মানে আজ থেকে 2 বছর আগে তোমার মনে থাকবে এই চ্যানেলে বসেই আলোচনা হয়েছে। এবং সেই জায়গা থেকে উনি বললেন যে প্রতিষ্ঠান বিরোধী, রাষ্ট্রবিরোধী ডেমনস্ট্রেশন, মানে ইউনিয়ন ইলেকশনের দাবিতে ডেমনস্ট্রেশন প্রতিষ্ঠান বিরোধী এবং রাষ্ট্রবিরোধী, এই বক্তব্য দেওয়া যায়? এটা কোনো সুস্থ শাসক দল? আমি অর্ণবের ভাষায় আসবো, আমি অর্ণবের কাছে আসি। তার আগে আমি দুটো কথা বলি, দুটো কিন্তু বাংলা ভাষায় আলাদা শব্দ। প্রতিষ্ঠান বিরোধিতা আমি মনে করি ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে গোটা পৃথিবীর ছাত্র সমাজের ধর্ম, অন্য কিছু নয়, ধর্ম। তার কারণ ছাত্র মানেই হচ্ছে সে প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করবে, মুক্ত চিন্তার একটা শর্ত হচ্ছে সে প্রতিষ্ঠানের কথা মাথা নিচু করে মেনে নেবে না। কিন্তু রাষ্ট্রবিরোধিতা অত্যন্ত মারাত্মক কথা, অভিযোগ। এবং সেখানে আমি যে ছাত্রটি এই মুহূর্তে অসুস্থ হাসপাতালে আছে, আমি তার কিছু ফেসবুক পোস্ট ইত্যাদি সোশ্যাল মিডিয়া পোস্ট আমি সেগুলো সামনে রাখবো। রাষ্ট্রবিরোধী শব্দে আমার তীব্র আপত্তি আছে, কিন্তু তার আগে পাশাপাশি দুটো শব্দ আপনি ব্যবহার করেছেন। প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে কারোর কোনো আপত্তি থাকতে পারে না। অভিনব যে সংগঠনকে প্রতিনিধিত্ব করে এসএফআই একটি এমন প্রতিষ্ঠান, যারা এমন একটি সংগঠন যারা আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, যে সংসদীয় গণতান্ত্রিক কাঠামো, সেটা তারা মানে এবং তারা ইলেকশনে অংশগ্রহণ করে। কিন্তু যে ছেলেটিকে নিয়ে এই রকমের এত রকম গন্ডগোল হয়েছে, তার এই যে পোস্ট, ইয়াসিন মালিককে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সে বুদ্ধ ভট্টাচার্য সম্পর্কে মৃত্যুর পর আমি দেখাবো, আমি সব বিস্তারিত দেখাবো। কিন্তু তার আগে যেখানে এই দুজনের মূল দ্বিমতটা, সেটা হচ্ছে ঘটনাটা। সোজা কথা, ঘটনাটার ভার্সন সম্পূর্ণ আলাদা। ঠিক এইখানে তৃণমূলের তরফ থেকে পোস্ট করা হয়েছে একটা স্কুটি তত্ত্ব। কি সেটা, যে এই ইন্দ্রানুজ হোঁচট খায়, পাশে থাকা একটা স্কুটারে ইন্দ্রানুজের যে গাড়িটা সেটা থেকে অন্তত 6-7 ফিট আগে, সেখানে সত্যিই একটি স্কুটার এবং ফুটেজে দেখা যাচ্ছে একটি ছেলে। কিন্তু সেই ছেলে কি ইন্দ্রানুজ? শার্ট মিলিয়ে দেখুন তো, উত্তর কি আপনারাই দেবেন। আমি শুধু ফুটেজগুলো, এবং এর ভেতরে একটা রাজনৈতিক, বুঝতেই পাচ্ছেন, তৃণমূল একটা ফুটেজ দেখাচ্ছে, তারা বলছে ফ্রেম বাই ফ্রেম, দেবাংশু বলছে, অন্যদিকে এসএফআইয়ের তরফ থেকে বা সিপিএমের তরফ থেকে প্রেস কনফারেন্স করে আরেকটা ফুটেজ দেখানো হয়েছে সৃজন ভট্টাচার্য। আমি দুটো ফুটেজ আপনাদের সামনে রাখালাম, বিচারের দায়িত্ব আপনাদের। দেখুন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্রাত্য বসুর গাড়ির তলায় ছাত্র। উঠছে শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রকে পিষে মারার চেষ্টার মতো চাঞ্চল্যকর অভিযোগ। অতীতে বহুবার বহু ইস্যুতে উত্তপ্ত হলেও এমন ঘটনা ক্যাম্পাসে কখনো ঘটেছে কিনা মনে করতে পারছেন না কেউই। কিন্তু শনিবার আদতে কি হয়েছিল তা নিয়ে দাবি পাল্টা দাবির লড়াইয়ে এখন সরগরম রাজ্য রাজনীতি। একদিকে ছবি দেখিয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য দাবি করেছেন এই ছবি সাজানো। স্কুটারে হোঁচট খেয়ে আহত হয়েছেন যাদবপুরের ছাত্র ইন্দ্রানুজ রায়। আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই ছবিটি কমপ্লিটলি ফেক, মিথ্যা, ফটোশপ করে তৈরি করা। কিন্তু সোমবার সাংবাদিক বৈঠক করে পাল্টা ফ্রেম বাই ফ্রেম শট দেখিয়ে দেবাংশু ভট্টাচার্যর তত্ত্ব শটান খারিজ করে দিয়েছেন সিপিএম এর রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আমি খানিকটা দেখানোর চেষ্টা করব। দেবাংশু ভিডিও আপনারা দেখেছেন, আমি তাও সাথে আমাদের এখানে শুরুতে খানিকটা দেখানোর চেষ্টা আছে। এই যে যাচ্ছে ইন্দ্রানুজ যাচ্ছে এবং গাড়ির তলায় চাপা পড়লো দেখা যাচ্ছে।
তৃণমূল কংগ্রেস অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও এনে দেখানোর চেষ্টা করছে যে ইন্দ্রানুজ গাড়ির তলায় চাপা পড়ে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পড়ছে। রবিবার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। পোস্টের একটি অংশে লেখা রয়েছে ফ্রেম 4, সময় 33 সেকেন্ড। ইন্দ্রানুজ গাড়ির পেছনে, কমরেড কাঁচা খুলে গেল তো। ইন্দ্রানুজ গাড়ি ধাওয়া করছে, কোনো মতেই সে চাকার তলায় যায়নি। মিথ্যে কথা রটালে হবে কমরেড? ভিডিও কথা বলে, তাহলে কি হলো জানতে চাও? পরের ফ্রেমটা দেখো। ফ্রেম 5, সময় 34 সেকেন্ড। ইন্দ্রানুজ গাড়ির বেশ পেছনে, গাড়ি ধাওয়া করছে। জামাটা চেনা যাচ্ছে তো কমরেড? ভিডিওর সাথে মিলিয়ে দেখে নিও। মিথ্যের ফানুস ফাটাবই আজ তোমাদের পরের ফ্রেমে। এরপর এই পোস্টে লেখা রয়েছে ফ্রেম 6, সময় 36 সেকেন্ড। ইন্দ্রানুজের বাম দিকে দেখা যাচ্ছে একটা স্কুটি পড়ে আছে, তাতে সে হোঁচট খাবার আগের মুহূর্ত। ব্রাত্য বসুর গাড়ির সাথে ইন্দ্রানুজের দূরত্ব কমপক্ষে 4 থেকে 5 ফুট। কেউ চাকার তলায় যায়নি, কি কমরেড? তাই তো? ফ্রেম 7, সময় 36 সেকেন্ড। ইন্দ্রানুজ হোঁচট খায় পাশে পড়ে থাকা স্কুটির সাথে। আহারে আমার হারকিউলিস বডি। ফ্রেম 8, সময় 38 সেকেন্ড। ইন্দ্রানুজ হোঁচট খেয়ে পড়ে যাবার পরে বাকি মাকু মাওরা তার দিকে তাকিয়ে আছে। ফ্রেমে ওর স্ট্রাইপের জামাটা নেই। গাড়ি ইন্দ্রানুজের সামনে অন্তত 6 থেকে 7 ফুট আগে, সুতরাং কোনো গাড়ি চাপা পড়েনি। এসএফআই, অতিবাম, নকশাল, মাওয়িস্ট, যে যে ছাত্র সংগঠন ওখানে ছিলেন, যারা এই ছবিটা ভাইরাল করছেন, তাদেরকে চ্যালেঞ্জ করছি, এই ছবিটা যে ভিডিওর ফ্রেম থেকে কালেক্ট করা, ওই ভিডিওটা পাবলিশ করুন। যদি বুকের পাটা থাকে, যদি এক বাপের বেটা হন। এরপর সোমবার ফ্রেম বাই ফ্রেম ভিডিও শট দেখিয়ে দেবাংশুর তত্ত্বকে ভুয়ো বলে দাবি করল সিপিএম। আরেকজন ছাত্র, সে পিছন থেকে এসেছিল, যাকে ইন্দ্রানুজ বলে চালানোর চেষ্টা করছে তৃণমূল। সেই ছাত্রটি এরপরে ধাক্কা খেয়ে সে পড়ে যায় এবং তারপরে আহত হয়। আমি একটু পজ করতে বলবো। ইন্দ্রানুজের জামার রং, জামার ডিজাইন এবং যে ছেলেটিকে ইন্দ্রানুজ বলে চালানোর চেষ্টা হয়েছে তার জামার রং, জামার ডিজাইন সম্পূর্ণ আলাদা এবং মুখাবয়ব দুটো আলাদা মানুষ। তাদের যে আলাদা সে তো বটেই। ইন্দ্রানুজকে আপনারা দেখতে পাচ্ছেন, এতক্ষণে পরিচিত হয়ে গিয়েছে সকলের কাছে। সোমবার ফেসবুকে থালাবাটি সহ কার্যত ডেমো দিয়েও গাড়ি চাপা পড়ার তত্ত্ব খারিজের চেষ্টা করেন দেবাংশু ভট্টাচার্য। প্লেন চাকা যদি এই অংশটার উপর দিয়ে যায়, তাহলে সেই চাকার কিন্তু চোখে টাচই হওয়ার কথা নয়, কারণ তাকে ঘিরে রয়েছে 3টি উঁচু জায়গা। খুব ন্যাচারাল। মানে আপনি বাটির ওপর দিয়ে যদি একটা প্লেটকে রেখে দেন, তাহলে বাটির তলদেশ কি সেই প্লেটটা টাচ করবে? না তো, কানাগুলো টাচ করবে। কিন্তু সোমবার বারবার পুরো ভিডিও তুলে ধরে তরুণ সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য পাল্টা বুঝিয়ে দেন, গাড়ির তলায় চাপা পড়েই গুরুতর জখম হয়েছেন ইন্দ্রানুজ। ইন্দ্রানুজ যাচ্ছে এবং গাড়ির তলায় চাপা পড়লো দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস অন্য অ্যাঙ্গেল থেকে ভিডিও এনে দেখানোর চেষ্টা করছে যে ইন্দ্রানুজ গাড়ির তলায় চাপা পড়েনি, কিন্তু এখানে দেখা যাচ্ছে পড়ছে। শনি থেকে সোম, এ নিয়েই এখনো উত্তপ্ত রাজ্য রাজনীতি। উজ্জ্বল মুখোপাধ্যায় ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনসিডেন্ট না, আমি আদালতের বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে বলছি না। ইদানিংকালে কোনো একটা ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একমত হয়েছে এ কিন্তু দেখিনি। মেলালেন তিনি, মেলালেন মানে মেলালো, যাদবপুর মেলালো। কেন বলছি? পঙ্কজদা আছেন, পঙ্কজদার কাছে যাব। সৌগত রায় বলছেন 2 থেকে 3,000 তৃণমূল আর 1,000 পুলিশ ঢোকানোর কথা। শুভেন্দু অধিকারী বলছেন সিআইএসএফ ঢোকানোর কথা। কুণাল ঘোষ বলছেন রবীন্দ্রসঙ্গীত নয়, ডিজে বাজানো হবে। দিলীপ ঘোষ বলছেন যে সার্জিক্যাল স্ট্রাইকের কথা। আমি বলছি এই রকম ইদানিংকালে এক সুর একটা ইস্যুতে এ রাজ্যের শাসক আর এ রাজ্যের প্রধান বিরোধী মনে পড়ছে না। পঙ্কজদা, আজকে এটা বলতেই হবে যে যাদবপুরের ঘটনাটা একটা অন্য ন্যারেটিভ করানোর চেষ্টা হচ্ছে। আমরা এরকম দেখেছি, যখন বাইপোলার পলিটিক্স হয় তখন সেটাকে ধ্বংস করারও একটা চক্রান্ত হয়। 1953 সালের সম্ভবত 23শে জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডেড বডি এসেছিল, জনস্রোত, এবং তারপর 1 জুলাই হচ্ছে ট্রাম পোড়ানোর আন্দোলন হয়েছিল। সেই
যে ওয়েবটাকে নষ্ট করার জন্য। এটা ইতিহাস থেকে আমরা দেখেছি। আমরা এটা দেখছি যে এই মুহূর্তে যে সিপিএমের ছাত্র সংগঠন এবং মাওয়িস্ট ছাত্র সংগঠন তারা একাকার হয়ে গেছে, কোথাও যেন একটা একসূত্রে বাঁধা। আবার এটাও দেখছি যে শিক্ষামন্ত্রী তিনি যাচ্ছেন কোনো একটা, তার দলের নেত্রী যখন বলেছিলেন 11-র আগে যে শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে রাজনীতি মুক্ত হবে, আজকে আমরা দেখছি রাজনীতি যুক্ত করার একটা প্রয়াস চলছে। এইরকম একটা আবহে এবং একটা বাতাবরণে সেই বোম্বাগড়ে রাজা রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা, সেই বালিশ বাঁধাটা আমরা লক্ষ্য করছি এই কারণে, যখন শান্তা দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার গাড়ির সামনে শাসক দলের ছাত্র সংগঠনের তার পাদুকাটা পাওয়া যায়, তখন আবার তারা শিক্ষামন্ত্রী কিন্তু তার প্রতিবাদ করেন না। বা কলেজে কলেজে যখন জগ ছোড়া হয় বা অধ্যক্ষ বা অধ্যাপিকারা নিগৃহীত হন, তখন কিন্তু নিরপেক্ষতার কোনো গন্ধ আমরা খুঁজে পাই না। আমরা তখন দেখি যখন নিজে আক্রান্ত হয়, সেটা তো আমরা লক্ষ্য করছি। এবং এই জায়গায় দাঁড়িয়ে এটা আমাদের বলতেই হবে যে ছেলেটি আহত হয়েছে, পাপকে ঘৃণা করো পাপীকে নয়, যে তার যে ফেসবুক পোস্ট আমিও দেখেছি যে বুদ্ধবাবুর মৃত্যুটা এরকম নয়, তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ছিল, কিন্তু আজকে তার পক্ষেই তার দলের ছাত্র সংগঠনটা দাঁড়িয়ে যাচ্ছে। এ একটা অদ্ভুত সমাপতন। আমি জানি না এটাকে পোয়েটিক জাস্টিস বলবো কিনা, কিন্তু এটা অবশ্যই বলতে হবে যে আজকে যাদবপুর একটা অন্য ন্যারেটিভ করানোর চেষ্টা হচ্ছে। এবং কেন আজকে নতুন করে 2026-এর নির্বাচনের আগে ওয়েবকুপা গত 13 বছরে কোনো ক্রিয়াকলাপ নেই এবং তার যে সমস্ত কিছু শুরু করছেন, সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষামন্ত্রী সমস্যা নিয়ে যাচ্ছেন না, ওয়েবকুপা তৈরি করতে যাচ্ছেন। এটা আমার কাছে ভারী অদ্ভুত লেগেছে। পশ্চিমবঙ্গের শিক্ষা খাতে বাজেট সেটা একটা বিরাট ভারী, এত কেলেঙ্কারির পরেও এবং কেলেঙ্কারির অর্থ এবং বাজেটের অর্থ যোগ করলে পশ্চিমবাংলার অর্থনীতির অর্ধেকটা শিক্ষাক্ষেত্রে যুক্ত হয়ে আছে, অথচ সেখানে নাটক অব্যাহত আছে। এইরকম একটা নাটক এবং ন্যারেটিভ তৈরির চেষ্টা, দ্বিমেরুকরণটাকে ভেঙে দেওয়ার চেষ্টা। চমৎকার বলেছেন। আমি আসবো অর্ণবের কাছে, কিন্তু তার আগে দু একটা কথা না বললে নয়। সেটা হচ্ছে একটা বিষয়, তখন আমার জন্মও হয়নি, জানতাম না। আমি তো ট্রাম ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনটাকে সেইভাবেই দেখেছি। আজকে পঙ্কজদার কাছে জানলাম যে সেইটা বিকল্প ন্যারেটিভ তৈরির চেষ্টা ছিল শ্যামাপ্রসাদের মৃত্যুর পর আবেগকে কিছুটা অন্যদিকে প্রভাবিত করার জন্য। নিঃসন্দেহে এর ব্যাখ্যা আমি পরে চাইব, কিন্তু আমি বলছি যে দিল্লি ইউনিভার্সিটিতে যে জিতলে ছাত্রছাত্রীরা তারা রাষ্ট্রবিরোধী হয় না, কিন্তু জেএনইউতে হারলে ছাত্রছাত্রীরা গোটা জেএনইউটাই কার্যত দেশদ্রোহীদের হাতে চলে যায়। এটাও কিন্তু বিজেপির একটা চেনা ন্যারেটিভ। কিন্তু পাশাপাশি পোয়েটিক জাস্টিসের কথা পঙ্কজদা বলেছেন, এবং যেটা বলেছেন এই নাটক তৈরির চেষ্টা, ইচ্ছাকৃত নাটক তৈরির চেষ্টা। শিক্ষাক্ষেত্রে অসংখ্য ঘটনা ঘটেছে, সেইখান থেকে ওয়েবকুপার সমস্যা, বৈঠক, এইটা অগ্রাধিকার কি করে পেতে পারে? অর্ণব, আমি একেবারেই একমত হলাম না স্যারের সঙ্গে। স্যার যেটা বললেন যে 13 বছর বাদে আজকে কেন, ওয়েবকুপা তৈরি হয়েছে যখন এখানে নতুন সরকার এসেছে, তারা সেই সময় থেকেই তৈরি হয়েছে। কিন্তু একটা সংগঠন তো একটা মানে গতিতে এগোয় না, তার বিভিন্ন রকম স্তর থাকে। 2021 সালের পর থেকে সংগঠনকে আবার নতুন করে তৈরি করার চেষ্টা, নতুন করে গোছানোর চেষ্টা, সেই চেষ্টাটা শুরু হয়েছে এবং সেই চেষ্টার নেতৃত্ব দিয়েছেন যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি ঘটনাচক্রে ওয়েবকুপারের চেয়ারম্যান, এই মুহূর্তে সভাপতি, তিনি সেই উদ্যোগ নিয়েছেন। এবং আমরা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে গোটা অধ্যাপক সমাজের প্রায় 70%, 60 থেকে 70% আমাদের। কিন্তু আমি বলছি সংগঠনের বার বৃদ্ধি হোক, শ্রীবৃদ্ধি হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু শিক্ষামন্ত্রী যেখানে বলছেন যে এই ঘটনা ছাত্রের সঙ্গে যেটা হয়েছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন, সেখানে পার্টির ভার্সন সম্পূর্ণ আলাদা, স্কুটি তত্ত্ব চলে এলো। তার আগে এই কথাটা বসু কি বলেছেন, এবিপি আনন্দকেই বলেছেন, দেখাবো একবার। আমার খারাপ লেগেছে। আমার ড্রাইভারটি, দেখুন আমার গাড়ি আমি তো মারিনি, ড্রাইভারটি ভয় পেয়ে গেছিল, কম বয়সী ছেলে। ওকে যখন গাড়ি এদিক থেকে ঘুষি মারছে, ওদিক থেকে ঘুষি মারছে, কাঁচ ওর সামনের কাঁচটা এখন ভেঙে গায়ে পড়েছে, ওরও গায়ে পড়েছে, একই সঙ্গে ওই কাঁচ ভেঙে আমার গায়েও পড়েছে। তো আমাদের আহত হওয়াটা ঠিক আছে, সেটা আমি বলছি না কিছু, কিন্তু ছাত্রের আহত হওয়াটা সেটাও কাম্য ছিল না।
অর্ণব, এইটা যদি পার্টির ভার্সন হতো আমার মনে হয় অভিনব থেকে শুরু করে কারুর কিচ্ছু বলার থাকে না, কিন্তু পার্টির ভার্সন এটা নয়। মানে আমি বলছি যে ব্রাত্য বসু এমন একজন মানুষ, তিনি এই রকম সংবেদনশীল বলে এটা বলেছেন 100বার ঠিক, কিন্তু আপনি তার আগে পরেটাও দেখুন। আমি বলছি যে যে ন্যারেটিভটা কনস্ট্যান্ট বহিরাগত কথাটা প্রথমেই বললো, অভিনব বললো বহিরাগত, মানে অধ্যাপকরা ওখানে গেছে, ওখানে কোন গুন্ডা গেছে? অধ্যাপকরা বহিরাগত, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল সমর্থিত কোনো অধ্যাপক যেতে পারবে না? ওটা ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে, কোথায়? একদম ওনার রিয়াকশনেই প্রথম কথা যেটা বলতে হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, কোনো মুক্তাঞ্চল নয়, একেবারেই নয়। তৃণমূলের বহু অধ্যাপক সেখানে আছেন, দীর্ঘদিন ধরে আছেন, তাদের সাথে স্টুডেন্টদের বহু মানে আলাপচারিতা হয়, ক্লাস করান তারা। কিন্তু বর্তমানে যেটা মনে হচ্ছে দেখে, যে দেবাংশু যে বক্তব্য রাখছে আর ব্রাত্য বসু নিজে যে বক্তব্য রাখছে, ব্রাত্য বসুকে নাট্যকার হিসেবে আমি খুব সম্মান করি, কিন্তু এই স্ক্রিপ্টটা মনে হয় ঠিক করে হয়নি, তার জন্য মানে একটা ভার্সনের সাথে অন্য ভার্সনের এত রকম ফারাক দেখা যাচ্ছে। আচ্ছা, আমি বহুদিন ধরে তৃণমূলপন্থী একেবারে মানে তৃণমূল দল করেন, সংগঠন করেন, এইরকম আছেন যে সমীর চট্টোপাধ্যায় আজ নয়, বোধহয় 15-20 বছর ধরে এবিপি আনন্দে মানুষ তাকে চেনেন। সমীর চট্টোপাধ্যায়ের কাছে এবার আসবো, কিন্তু তার আগে আমার পরিষ্কার প্রশ্ন থাকবে যে সৌগত রায়ের মতো প্রবীণ সাংসদ, তিনি বলছেন 2-3 হাজার তৃণমূল লোক ঢোকানোর কথা বলছেন। প্রশাসনিক ব্যবস্থা মানে পুলিশ গেলে 1000 পুলিশ ঢুকতে পারেন। যাদবপুর, এমনিতে যাদবপুরে দেখুন পরীক্ষা দিয়ে ঢুকতে হয় এবং বেশ কঠিন পরীক্ষা, হ্যাঁ, সুতরাং মানে এমনি গেট ক্রাশ করে ঢোকাই যায়। দেখুন 2-3 হাজার তৃণমূল কর্মী বা 1000 পুলিশ তো তারা রাষ্ট্রের সুরক্ষা দেন, তারা ঢুকতে পারেন, কিন্তু এমনিতে ঢুকতে গেলে পরীক্ষা দিয়ে ঢুকতে হয় এবং সেই পরীক্ষার মান এখনও এই আকালেও যথেষ্ট উচ্চ। সুতরাং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা এই গোটা বিশ্ববিদ্যালয়কে, সমীরদা নিশ্চয়ই বলেন না, এত বিশ্ববিদ্যালয়ের এত বছর ধরে অধ্যাপনা করছেন, অত্যন্ত উজ্জ্বল বিশ্ববিদ্যালয়। 1955 সালে প্রথম উপাচার্য ত্রিগুণা সেন, বহু অনুষ্ঠানে তার যাদবপুর ঘিরে তার কার্যবিবরণীর একাধিক গল্প আপনাদের বলেছি, নতুন করে মনে করিয়ে দরকার নেই, অত অতীতে যেতে হবে না। বর্তমানে ন্যাকের বিচারে যাদবপুর বিশ্ববিদ্যালয় A+। সুতরাং ওই যারা বলছেন যে মুক্ত চিন্তা ফিন্তা নয়, ওটা মাওবাদীদের ঘাঁটি, ব্যাপারটা এই রকম নয়। যেখানে অমর্ত্য সেন থেকে শঙ্খ ঘোষ পড়িয়েছেন, সেই বিশ্ববিদ্যালয় বাংলার শিক্ষা জগতের একটি উজ্জ্বল জ্যোতিষ্ক। আমরা প্রত্যেকে পশ্চিমবঙ্গবাসী তার জন্য গর্বিত। এটাকে শুধুমাত্র মানে গাজোয়ারি দিয়ে বোধহয় অস্বীকার করা যায় না। আর সমীর চট্টোপাধ্যায় তো পারবেনই, তিনি যাদবপুরের অংশ। সমীরদা, মানে সমীরদার কোন সত্তা আজকে বেশি শক্তিশালী হবে, তৃণমূল সত্তা না যাদবপুর সত্তা? প্রথমেই সুমনদাকে নমস্কার জানাই, তিনি শুরুতেই সুরটা ভালোই বেঁধেছেন। আসলে কি হয়েছিল, হ্যাঁ, আসলে যেটা যাদবপুরের আলোচনা সবসময় আসে, যখন আপনি ত্রিগুণা সেন বলছেন, তখন কিন্তু গোপাল সেনকেও খুন হতে হয়েছিল এই যাদবপুরে। কারা মেরেছিল আমরা সবাই জানি। তারপরে হোক কলরবের মতন দৃশ্য, আমি দৃশ্য তো দেখেছি আমার অভিজ্ঞতায় দীর্ঘদিনের, সেখানে আমরা আপনার চ্যানেলে বসে প্রকৃত সত্যটা বলার চেষ্টা করেছি প্রতিদিন। আপনারা পরে সেটা পুরো জলের মতন পরিষ্কার হয়ে গেছেন। সেই সময় উপাচার্য ছিলেন অভিজিৎ চক্রবর্তী, বহু চেষ্টা করেছিলেন এবং তার পদক্ষেপ অত্যন্ত আজকে মেনে নিয়েছে অনেক কিছুতে। সময় আপনারা বলেছিলেন যে বাগানে আজকে যেটা লেগেছে সেটা কিন্তু তখনকার পরিকল্পনা, কিছু হয় না, সেটা সত্য আপনি এবার বলুন। শুধু এই যে মুক্তাঞ্চল বলছি, শব্দটা এলো কোথা থেকে? যে শুধুই কি বাম, অতি বাম, আরো বাম, বেশি বেশি বাম, সেখানে কি কোথাও ডান বা অন্য কেউ থাকবে না? এইখানে মুক্তাঞ্চলের প্রশ্ন। এবারে আসলে হয়েছিলটা কি, অ্যাকচুয়ালি পূর্ব ঘোষিত সেমিনার কাম এজিএম এর একটা অনুষ্ঠান, পূর্ব ঘোষিত। তার সাথে কি হলো, লাস্টের দিকে যে ঘটনাটা আজকে আপনাদের চিত্রে এলো, পরিকল্পিত হিংসা, পরিকল্পিত দুর্ঘটনা ঘটানো হলো। কেন এই কথা? ওয়েবকুপা একটা রাজনৈতিক সংগঠন নিশ্চয়ই, যেমন এসএফআই আছে, যেমন জুটা আছে, যেমন বিভিন্ন আবুটা আছে, তেমনি ওয়েবকুপাও আছে, তৈরি হয়েছে। তাহলে একটা গণতান্ত্রিক যদি প্রতিষ্ঠান হয় যেখানে সব রাজনৈতিক দলের কথা বলার জায়গা থাকবে, সেটা আজ পর্যন্ত করতে গেলেই কেন বাধার সম্মুখীন হতে হয়? আমি ব্যক্তিগতভাবে বহুবার আপনাদের চ্যানেলে এসে বলেছি, যেভাবে উপাচার্যকে হেনস্থা হতে হয়েছে, অভিজিৎ বাবুর কথাই আমি দেখেছি। পরে সুরঞ্জন বাবু এসছেন, তাকেও যে ভাষা ব্যবহার করা হয়েছে তার ঘরের সামনে, আপনার চ্যানেলে আপনাকেই বলেছি। আমার মূল বক্তব্যটা অভিজিৎ বাবুকে যেভাবে পদত্যাগ করতে বলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, সেটা তো শেষের দিকে, তারপরে তো আর কিছু বাকি থাকে না। ব্রাত্য বাবুর গাড়ির ভেতরের এই ঘটনাটা দুর্ভাগ্যজনক, না ঘটলে অনভিপ্রেত
ব্রাত্যবাবু নিজেই বলেছেন, কিন্তু একবারও তো মানবিক ব্রাত্যবাবুর কথাটা ভাবলেন না। ঠিকই, কিন্তু আপনি বলছেন যার প্রতি অবিচার হলো সেই অভিজিৎ বাবুকে তো ক্যাম্পাসে দাঁড়িয়ে হয়তো প্রোটোকল, হয়তো কেন প্রোটোকল অনুযায়ী নয়, ঢুকবে না, কেন ঢুকবে না? পুলিশের ব্যাপার না, পুলিশ কেন ঢুকবে না যদি অশান্তি তৈরি করে কেউ? এইটা কোন আইনে লেখা আছে? যদি আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব প্রশাসনের হয়, হোয়াই নট পুলিশ ঢুকবে না? পুলিশ কিসের জন্য? পুলিশ কি আমাদের সমাজের বাইরে? মানে সৌগত রায় যা বলছেন 1000 পুলিশ ঢুকতে পারে, কিন্তু আমি বলছি ওই 2-3000 তৃণমূল ঢোকার যে ব্যাপারটা ওটাও পারে। অভিনব যে ঘটনাটা দিয়ে আপনি শুরু করলেন, সৌভাগ্যক্রমে অভিনবের সামনে আমিই ছিলাম। আমার হাত জোড়ো করে ছবিটা যদি আপনারা থাকে আর্কাইভসে দেখাতে পারেন, আমি এই অভিনবকে হাত জোড়ো করে বলছিলাম, বাবা এটা করো না। একটা অত বড় সিনিয়র শিক্ষক, তুমি তাকে, সে ব্রাত্যবাবু বেরিয়ে যাবে, তাকে প্লেস দেওয়ার চেষ্টা করছে, স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীকে সরাতে হয়, এরা বলছে মেরেছে। সেই ফুটেজ তুমি দেখাও, তুমি তার গাড়ি বন্ধ আছে, ওম প্রকাশ বাবুর গাড়ি নিচে শুয়ে আছো, আমি তাকে দেখছি, বলুক অনুভব। আচ্ছা, অভিনবই ছিল। সমিত আপনি এখানে আসুন, অভিনবর ভাষণটা নিন। আমাকে একটা বলুন সুমন বাবু, আমার যাদবপুর কি মানে মঙ্গল গ্রহে নাকি? যেখানে বাবুল সুপ্রিয়, যেখানে রাজ্যপাল, যেখানে ব্রাত্যবাবু গেলে আক্রান্ত হবে কেন? ইট দিয়ে মারা হবে কেন? এতগুলো অধ্যাপক অধ্যাপিক আক্রান্ত হবে কেন? কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে কেন? এই অভিনবর সামনেই হয়েছে। ওকে যখন দেখানো হচ্ছে, আমাদের একজন শিক্ষিকা দেখাচ্ছেন অধ্যাপিকা, এটা কি, এটা তোমরা কি করছো? ফুটেজটা থাকলে আপনি দেখতে পেতেন যে আমি হাত জোর করে গাড়ির ভিতরে বসে থাকা অধ্যাপককে অনুরোধ করছি, স্যার একটু বাইরে আসুন, আলোচনা করুন, আপনি বাইরে যে ঘটনাটা ঘটালেন সেটা অত্যন্ত মানে অন্যায় ঘটালেন। কাকে বলছেন? এবং সেই সময় দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি আমার থেকে জুনিয়র একজন স্টুডেন্ট, তাকে ওপিএম বেরিয়েছেন, মানে আক্রমণ করেছেন, তার নাকের কাছটা ফুলে গেছে, অনুজ্ঞা রায় আপনি দেখতে পারেন খতিয়ে। এবং সেই সময় উনি ওখানে ছিলেন প্রেজেন্ট। উনি একবারও বলুন যে কোথাও থেকে এসএফআই এর পক্ষ থেকে কোনো ইনস্টিগেশন এসেছিল কিনা, কোথাও থেকে আক্রমণ হওয়ার পর আমাকে যখন ধাক্কা মারা হয়েছে এরপরও এসএফআই এর কোনো ব্যক্তি মানে সেই অধ্যাপককে মানে হাত দিয়েছেন কিনা গায়েতে। আমরা সবসময় ডেমোক্রেটিক ওয়েতে ওনাকে বলেছিলাম যে স্যার আপনি যে ঘটনা ঘটালেন সেটা মানে হয় না, এটা সম্ভব না, আপনি একজন ছাত্রীকে আক্রমণ করছেন। সেটা হচ্ছে যে কোনো কোনো মানুষকেই হেনস্থা হওয়া অত্যন্ত মানে ক্রিমিনাল অফেন্স, একেবারে ক্রাইম। এবং তিনি যদি অধ্যাপক বা উপাচার্য বা হন, তাহলে তো মানে কোনো ছাত্রের পক্ষে সেটা ভাবাই, মানে আমি বলবো যে মানে ভাবাটাই অপরাধ। মানে আমি বলছি এই ঘটনা আপনারা যারা আমার নিয়মিত দর্শক জানেন, রায়গঞ্জেও আমি একই কথা বলেছি, মাঝদিয়ায়ও একই কথা বলেছি, যাদবপুরেও একই কথা আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো, আজও বলছি। কিন্তু সমিতা মানবেন ওর কথা? আমি অনুভবকে বলছি তো, আমার মানে ছাত্র সমাজ, আমি ওর বেশি সমালোচনা করতে চাই না, কিন্তু ওর ব্যবহারের সমালোচনা করতে চাই। ও যখন গাড়িটার নিচে এমনি প্লেন শুয়ে আছে, গাড়িটা বন্ধ, ওনাকে রেস্কিউ করে ওমপ্রকাশ বাবুকে আমি বাইরে নিয়ে এবিপি আনন্দের গাড়িতে তুলে দিয়েছিলাম। তারপরে জানা গেল যাদবপুর থানায় গেছেন উনি। বিশ্বাস হবে না, আজকে সব জন্য ছবি, আরে ছবি হোক, বলা বলি হোক, ব্যবস্থা নিতে হবে। তোমাদেরকে 14টা স্টিচ তো বাস্তব, 14টা স্টিচ কিন্তু অনুভবের হয়নি। এটা ভাবুন, আপনি যে ক্রোনোলজিটা একটু দেখেন, দুটো থেকে গণনা শুরু হচ্ছে, একজনের অসুস্থতার কথা থেকে শুরু হচ্ছে, তৃণমূল দুটো থেকে এইখানে নিয়েছে এবং এই যে কনস্ট্যান্ট বারবার বলতে কনস্ট্যান্ট বলা হচ্ছে, মানে অদ্ভুত বহিরাগত খারাপ দুটো সংগঠন আছে, জুটা আবুটা। আজ পর্যন্ত এই ঘটনা অধ্যাপক নিগৃহীত হলো, কাদের জন্য হলো তারা সবাই জানে। এখনো একটা কেউ বাইরে দিয়েছে, একটা কেউ অদ্ভুত লাগছে এটা ভেবে যে হিটলারের সময় গোয়েবেলস যেরকম ঠিক বলেছিলেন যে একটা মিথ্যে বারংবার বলতে বলতে সত্যি হয়ে যায়, তৃণমূল সেটা বিশ্বাস করে ফেলে। তুমি তো সেই মিথ্যে বলছো, তোমরাই তো সেই মিথ্যে বলছো, তোমরা তো শুরু করছো এখান থেকে যে ওখানে বহিরাগত গুন্ডারা ঢুকেছিল, ওপিএম এর গাড়ির ইঞ্জিন অন ছিল, তোমরা মেরেছো সবার আগে, তোমরা মেরেছো সবার আগে, আমি একটু উত্তেজনাটা কমিয়ে নিই। এতবার বেশ আমি সবাইকে থামালাম। এতবার সৌগত রায়ের কথা হচ্ছেন, এই জন্য শুধু সিনিয়র রাজনীতিবিদ নন, সৌগত রায় কিন্তু তার গোটা কর্মজীবন অধ্যাপক, অত্যন্ত জনপ্রিয় অধ্যাপক, এবং সারা জীবন পদার্থবিদ্যার অত্যন্ত, আমি তার অনেক ছাত্রকে চিনি যারা অধ্যাপক সৌগত রায়ের অনুরাগী। সৌগত রায় কী বলেছেন, অন্যান্যরা কী বলেছেন, দ্রুত একটা প্রতিবেদনে আসবো, আশা করছি ততক্ষণ স্টুডিওর এই উত্তেজনা একটু প্রশমিত হবে। পরের প্রতিবেদন। যদি 2-3 হাজার মানুষ ঢুকে যায় তৃণমূলের সমর্থক, কোথায় পালিয়ে বাঁচবে এরা? যদি মনে হয় 1 মিনিট সময় লাগবে যাদবপুর ইউনিভার্সিটি দখল করতে। শনিবার তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠনের অনুষ্ঠান উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান শিক্ষামন্ত্রী। সেখানে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।
এরপর থেকেই উত্তেজনায় ফুটছে তৃণমূল। দলের মন্ত্রী, বিধায়ক, সাংসদের গলায় হুমকি, হুঁশিয়ারি। সলিউশন হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সি কলেজে যেরকম হয়েছিল, একদিন পুলিশ ঢুকলো, পরের দিন নকশালরা পালিয়ে গেল। এখানে সেই রকম কিছু ভাবতে হবে। প্রশাসনিক ব্যবস্থা নেব না রাজনৈতিক ব্যবস্থা নেব, এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী স্তরে হবে। রাজনৈতিক ব্যবস্থা নিলে 2-3 হাজার তৃণমূলের লোক ঢুকে যাবে, তারপর থেকে আর ওরা আসবে না। আর প্রশাসনিক ব্যবস্থা নিলে 1000 খানেক পুলিশ ঢুকে যাবে, তারপর থেকে ওরা আসবে না। যদি ভাবেন আমাদের অফিস পুড়িয়ে দিয়ে আমাদেরকে আটকে দিতে পারবেন, আমরা কিন্তু আপনাদের হাজার হাজার অফিস আছে। তৃণমূলের অধ্যাপক, সাংসদ থেকে বর্ষিয়ান আইনজীবী সাংসদ, প্রকাশ্যে হুমকি দিতে কেউ পিছপা হচ্ছেন না। এসব অসভ্যতা করবেন না, এসব অসভ্যতা করলে আগামী দিনে কিন্তু আপনারা মিটিং মিছিল করতে পারবেন না। কদিন লাগবে একটা বিজেপির এমপি বা একটা সিপিএম এর নেতাকে রাস্তায় ধরে নিতে? কতক্ষণ লাগবে? মমতা ব্যানার্জি রবীন্দ্রসঙ্গীত শোনাতে চান, আর সিপিএম এর প্রাণ কার্যে একটু ডিজে শোনার জন্য। তাহলে একটু পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেলে ভালো অনুষ্ঠান করো, কিছু কিছু জায়গায় ডিজে ভালো করে শুনিয়ে দাও। এখনো গণতান্ত্রিক পরিবেশ আছে বলে সেইখানে কোনো রকম বলপ্রয়োগ রাষ্ট্র করে না, সরকার করে না। কিন্তু তা বলে যারা করে যাবে, এ তো হতে পারে না। কোন পাড়ায় থাকে, কোন বাড়িতে থাকে, প্রত্যেকটা মেপে রাখা হবে। ক্যাম্পাসের গন্ডগোলের পাল্টা এবার রাজনৈতিক হুঁশিয়ারি। পুলিশ কিছু করতে পারবে না। যাদবপুরের ছাত্রছাত্রীরা চিরকাল এক ছিল, এক আছে, এক থাকবে। এই যাদবপুর যদি তৃণমূল যদি পুলিশ দেখিয়ে যাদবপুরের ছেলেদেরকে, যাদবপুরের ছেলে মেয়েদেরকে, ছাত্রছাত্রীকে ভাঙার চেষ্টা করে, তাহলে আমরা যেভাবে হচ্ছে কি যে জুড়ে ছিলাম, যেভাবে জুড়ে আছি, সেভাবেই জুড়ে থাকবো এবং তৃণমূলকে সারা ক্যাম্পাস থেকে অপ্রাসঙ্গিক করে তুলবো আরও বেশি পরিমাণে। সব মিলিয়ে জটিল পরিস্থিতি। কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদেব ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দুটো এত ক্যাম্পাস নিয়ে কথা হচ্ছে, ক্যাম্পাস থেকে ইতিহাস ঘেঁটে দুটো উদাহরণ দিই। 1977 সালে প্রধানমন্ত্রী তখন নেই, কিন্তু ইন্দিরা গান্ধী তখনও জেএনইউর আচার্য। সেই আচার্যর সামনে সীতারাম ইয়েচুরি বহুবার এ নিয়ে বিরাট স্ক্রিনে ছবিটা দেখিয়েছি এই অনুষ্ঠানে। একেবারে পদত্যাগ দাবি করেছিলেন, লিখিত দাবি সনদ পড়ে সীতারাম ইয়েচুরি পরের দিন পদত্যাগপত্র ইন্দিরা গান্ধী পাঠিয়ে দিয়েছিলেন। আচ্ছা, অত ইতিহাসে যারা যেতে চান না, আরেকটু কাছাকাছি আসি। 2005 সালে মনমোহন সিং জেএনইউতে গেলেন, কালো পতাকা দেখানো হলো। তার বক্তৃতায় মনমোহন সিং ভলতিয়ারকে উদ্ধৃত করে বলেছিলেন, সেই চেনা কোট, যে তোমার সঙ্গে আমি দ্বিমত হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকারকে আমি আমার জীবন দিয়ে রক্ষা করব। পিএমও থেকে জেএনইউ দফতরে ফোন গেছিল, জেএনইউয়ের যে ক্লারিক্যাল ডিপার্টমেন্ট, যে কোনো ব্যবস্থা যারা কালো পতাকা দেখিয়েছে তাদের বিরুদ্ধে যেন নেওয়া না হয়। আমি ঠিক এইখান থেকে সায়নদীপের কাছে আসবো, কিন্তু তার আগে সায়নদীপ, বহুবার যে প্রসঙ্গটা উঠছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং ইন্দ্রানুজ রায়ের, যেখানে একেবারে স্পষ্ট ভাষায় সে পোস্ট করছে 12ই জুন 2023, অপারেশন সমাধান প্রহারের নামে ভারতীয় জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক। আরেকটা পোস্ট 8ই আগস্ট 2024, বুদ্ধবাবুর মারা যাওয়ার পর, যেখানে বুদ্ধবাবুকে ভণ্ড এবং স্বৈরাচারী বলা হচ্ছে। লেখা হচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে দুঃখের যেরকম কিছু নেই, আনন্দেরও কিছু নেই। শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসেবে তিনি তার কর্তব্য পালন করেছেন, তাই বলেই এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে, যা কমিউনিস্টদের প্রাপ্য নয়, ইত্যাদি এবং ইত্যাদি। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে, ইত্যাদি। আমি এইখানে পলিটিক্যাল খোঁচাগুলো তো আছে, তার সঙ্গে সায়নদীপ শুধু যোগ করব, যে প্রশ্ন থেকে এই অনুষ্ঠান শুরু করেছিলাম, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ি যেভাবে আক্রান্ত হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, রিয়ার ভিউ মিরর ভাঙা হচ্ছে, সেটা সমর্থনযোগ্য না, সেটা স্পষ্ট ভায়োলেন্স। দ্বিতীয়ত, যেটা মারাত্মক, দ্বিতীয় ঘটনাটা আরও মারাত্মক, সেটা হচ্ছে তৃণমূলের ওখানে শিক্ষাবন্ধুদের একটা দফতর দফায় দফায় ভাঙচুর এবং আগুন জ্বালিয়ে কার্যত ভস্ম করে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এটাকেও তো সমর্থন করা যায় না সায়নদীপ। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা ছাত্রদের রক্তে মাখা, এটা তো ক্রিমিনাল অফেন্স। কিন্তু রাজনীতির চাপে কিছু অধ্যাপকরা এখানে বসে ছাত্রদের সামনে যেভাবে মিথ্যে কথা বলছেন, এটা অত্যন্ত যন্ত্রণার কষ্টের। যেমন সৌগত রায়ের মতন একজন অধ্যাপক, তিনি দীর্ঘদিন অধ্যাপক, কিন্তু ক্রিমিনালদের সঙ্গে দীর্ঘদিন বাস করলে অসৎ সঙ্গে সর্বনাশ কাকে বলে, সৌগত রায় থেকে এখানে বসে থাকা অধ্যাপকদের মধ্যে দিয়ে তা প্রমাণিত হচ্ছে।
আপনি একটু আগে উদাহরণ দিচ্ছিলেন বিভিন্ন ফেসবুক পোস্টের। আমরা মনে করি যত মত তত পথ, রাজনৈতিক আদর্শগত বিরোধ থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, ভুল রাজনীতি থাকতে পারে, কিন্তু প্রত্যেকের গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার আছে। যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কথা বলতে চেয়েছিল। ছাত্রছাত্রীদের দাবি কি ছিল? ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী পস কমিটির নির্দেশ অনুযায়ী আইসিসি, সেই আইসিসি গঠন করতে হবে। এর জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে তারা চেয়েছিল। যাদবপুরে মুক্ত চিন্তার চর্চা হয়, যাদবপুরে ছাত্র রাজনীতি হয় বলে আপনি যেরকমভাবে বলছিলেন গোটা দেশের মধ্যে যাদবপুর 4 নম্বর বিশ্ববিদ্যালয়, আর আমাদের রাজ্যের মধ্যে প্রথম বিশ্ববিদ্যালয়। আর ছাত্র রাজনীতি না হলে এই যে বাকি কলেজগুলোতে যেখানে তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাগুলো দখল করে রেখেছে, ওখানে সিন্ডিকেট রাজ হয়, ওখানে পাস অনার্স এগুলো বিক্রি করা হয়। আর যদি ওই ছাত্র সংসদ না হয়, আইসিসি না থাকলে, তাহলে ওই আরজিকর হাসপাতালে তিলোত্তমাকে এই নৃশংসভাবে খুন করতে হয়। এখানে যাদবপুরের ছাত্ররা বলেছে যে তারা প্রেস বিবৃতি দিবে, আমার কাছে আছে সেই প্রেস বিবৃতি। তারা বলেছিল শিক্ষামন্ত্রী আসবে, এখানে সভা করবেন, কিন্তু আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে আমাদের দাবিগুলো জানাতে চাই। এর আগে তো বিকাশ ভবনে একাধিকবার ছাত্ররা কথা বলতে গেছে, তখন তো শিক্ষামন্ত্রী পুলিশ দিয়ে পিটিয়েছিলেন। যেমন পুলিশ দিয়ে পিটিয়ে আনিস খানকে খুন করেছে, যেমন সুদীপ্ত গুপ্তকে খুন করেছে, তেমনি ওখানে বিকাশ ভবনে এই একই ঘটনা ঘটেছে। সেখানে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলতে গেলে গাড়ি চাপিয়ে তাদেরকে পিষে মারা হবে। যেমন কৃষক বিক্ষোভে উত্তরপ্রদেশে বিজেপি নেতা গাড়ি চালিয়ে কৃষকদের খুন করে, তেমনি রাজ্যের শিক্ষামন্ত্রীর এটা দৃষ্টিভঙ্গি। আর আপনি বলছেন ওখানে গণতান্ত্রিক পরিবেশ নেই। 20 সালে যখন ভোট হয়েছিল যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন লাস্ট, সেখানে তো দাঁড়িয়ে টিএমসিপি এবিভিপি দুজনেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ছাত্রছাত্রীরা রিজেক্ট করেছে। তার দায় কাদেরকে নিতে হবে? আর শিক্ষামন্ত্রীর কথা বলার ইচ্ছা ছিল বলে যে প্রচার হচ্ছে, ওই সভা থেকে, তৃণমূলের সভা, শিক্ষামন্ত্রী বলেছেন তিনি নিজে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন করতে যাদবপুরে গেছেন। সেখান থেকে দাঁড়িয়ে যেভাবে শিক্ষামন্ত্রী ওখান থেকে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে প্রভোকেশন তৈরি করেছে, আর এই যে শিক্ষকরা ওখানে বসে রয়েছে, আমার কাছে ছবি আছে, তারা যে ধরনের প্রভোকেশন তৈরি করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিক্ষোভ দেখিয়ে হাইকোর্টের নির্দেশে যে তৃণমূলের ছাত্রনেতা ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না, মধ্যমগ্রামে থাকে, সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি করছিল, অর্ণববাবুরা তার উত্তর দেবে কিনা আমি জানি না। কিন্তু আমি বলছি যে উপাচার্য এখনো বিছানায় শুয়ে বলছেন যে অসুস্থ ছাত্রকে দেখতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছেন, এটাও তো নিন্দাযোগ্য। তাই তো, আমার তো এটাই কথা, অসুস্থ আমরা জানি না যে ছাত্র বিক্ষোভ নাকি তুমি বললে উপাচার্য ঠিক কথা বলছেন না। না, আমি বলতে পারবো না এই ঘটনার সঙ্গে, কিন্তু গোটা পৃথিবীতে ছাত্র বিক্ষোভটা অত্যন্ত স্পন্টেনিয়াস। সেখানে গাড়ি চাপিয়ে খুন করা হবে। আর মিলে সুনগেরা তোমারা বাবুল সুপ্রিয় যখন বিজেপিতে ছিল তখনও গিয়ে যাদবপুর দখল করতে গেছে, এখন তৃণমূলে। আবার শঙ্কুদেব পণ্ডা যখন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, একইভাবে যাদবপুরে গন্ডগোল করেছে, এখন সে বিজেপিতে চলে এসছে। আসলে যাদবপুরে কোনো গণতান্ত্রিক পরিবেশ থাকবে না। যেভাবে অন্য রাজ্যের কলেজগুলো দখল করেছে, সিন্ডিকেট দখল করেছে, সেভাবে শিক্ষামন্ত্রীকে নামিয়ে যাদবপুরকে দখল করতে হবে। কিন্তু আমি বলছি যাদবপুরে গণতান্ত্রিক পরিবেশ তো বজায় হতো যদি টিএমসিপি, এবিভিপি, সমস্ত সংগঠন এবং যারা ওখানে ক্ষমতাসীন তো আছেই, তারাও সমানভাবে একেবারে নির্দ্বিধায় অনুষ্ঠান করতে পারতো, কথা বলার সুযোগ পেত। হ্যাঁ, আমি জাস্ট এই ছবিটা দেখাচ্ছি, যে ক্রিমিনাল শিক্ষামন্ত্রী উনি বললেন, আমি এটা অন ক্যামেরা দেখাচ্ছি। ডেপুটেশন নিয়েছেন, আমার পাশে যিনি বসে আছেন তিনি ডেপুটেশন দিয়েছেন, এই তার ছবি এখানে, তিনি ডেপুটেশন দিয়েছেন। সেই দিনকে কিন্তু এসএফআই ডেপুটেশন দিয়েছে এবং শিক্ষামন্ত্রী সেটা গ্রহণ করেছেন। আর এখানে সায়নদীপ বাবু বলছেন যে সেখানে হচ্ছে ক্রিমিনাল শিক্ষামন্ত্রী নাকি ওখানে গিয়ে প্রয়োগ করেছেন। আপনি একটা ফুটেজ দেখান, ব্রাত্য বসু যে আপনি দেখান, আমার কাছে ছবি আছে, সেটা দেখান। নাম্বার 2 হচ্ছে প্রথম থেকে অধ্যাপকদের গায়ে হাত তুলেছে কারা? এই সমস্ত ছাত্র সংগঠনের লোকেরা, তারা কিন্তু আপনি আরেকবার ছবিটা দেখেন, ততক্ষণ আমি অভিনবর ব্যাখ্যাটা নিই। হ্যাঁ, ওই দিকে দেখেন ক্যামেরা যাতে নিতে পারে। বক্তব্যটা মানে এত নিকটে বসেও ঠিক শুনতে পাননি। আমি আমার বক্তব্য শুরু করেছিলাম এই বক্তব্য দিয়ে যে এসএফআই শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিয়েছে। দ্বিতীয় কথা যেটা বলার, যে তুমি বলার সময় একটা কথা ভুল বললে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না, অস্থায়ী উপাচার্য, মানে শিক্ষার যা বেহাল দশা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো স্থায়ী উপাচার্য নেই। দীর্ঘদিন ধরে আমরা ডিমান্ড করছি।
ছবিটা দেখাচ্ছে আইডিয়াল ছবি, কিন্তু তফাৎ তো অনেকটা হয়ে গেছে। তখনও অভিনব নিজের পায়ে দাঁড়িয়ে আছে, ছবিতে দেখা যাচ্ছে ও নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আজকে ওকে স্টুডিওতে আসতে হয়েছে হুইল চেয়ারে। আমি বলছি এই আদর্শ ছবিটা যে শিক্ষামন্ত্রীকে গণতান্ত্রিক উপায়ে ছাত্র এবং ছাত্র সংগঠন ডেপুটেশন দেবে, এইটাকে আমি বলছি এই ছবিটা রাখা দেখানো স্টুডিওতে রেফারেন্ডার বাঁধিয়ে রাখার মতো, কিন্তু এই ছবিটা চিট ধরলো কি করে, এই প্রশ্ন তো থাকবে। একটা কথা শুধু মেনশন করে যাই, সেটা হচ্ছে মুক্তাঞ্চলের কথা বারবার করে বলা হচ্ছে, টিএমসিপি এবিপির কথা বারবার করে বলা হচ্ছে। আজকে সকালবেলা টিএমসিপি ইউনিট যাদবপুরের তার অনুষ্ঠান সংগঠিত করেছে। দীর্ঘদিন ধরে যদি এবিপি এবং টিএমসিপি যাদবপুরের যে ইউনিট আছে সেগুলোর ফেসবুক পেজ ফলো করেন, তাহলে দেখতে পাবেন যে দীর্ঘদিন ধরে তারা অনুষ্ঠান করছে, আজকেও করেছে। আজকে এবিপি সন্ধ্যাবেলা এসে মারদাঙ্গা করেছে এখানে, সেটা আলাদা কথা, সেই প্রসঙ্গে আসতেই পারি এখন আমি, কিন্তু আসবো না এই মর্মে সংগঠনে যার সমালোচনা খারাপ কাজের সমালোচনা হবে কেন, আরেকটি রাজনৈতিক দলের ফ্ল্যাগ নামানো হবে কেন? কিন্তু এক সেকেন্ড সবার কাছে আসবো, কিন্তু পাশাপাশি অভিনব এটাও থাকবে যে সাধারণ স্টুডেন্টরা এদেরকে রিজেক্ট করছে, কেন রিজেক্ট করছে আমি বলছি। কিন্তু এই রিজেকশনের কোনো রিফ্লেকশন বা রিজেকশনের জন্য তো ঘটেনি। শিক্ষা বন্ধুদের যে অফিস পুড়িয়ে দেওয়া হলো এবং ভাঙচুর হলো, সেটা কেন হলো? দেখুন, শিক্ষা বন্ধুদের অফিস কে আগুন জ্বালিয়েছে সেই সম্পর্কে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, কিন্তু বারংবার করে আগে আর্টস ফ্যাকাল্টির ইউনিয়ন রুমে আগুন লাগালো কারা, এই প্রশ্ন উঠবেই। এসএফআই ডেপুটেশন নিচ্ছে অনুভব করলো, আবার সেই এসএফআই আজকে গোটা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয় বন্ধ। আচ্ছা, আমি এসএফআই কথা জানবেন, এটা খুব স্বাভাবিক। আমি অন্য কোনো প্রসঙ্গ বলছি না, অনেক ইতিহাসের অনুষঙ্গ এলো, আমি একটা ইতিহাসের অনুষঙ্গ আনবো। একটা ডিবেট দীর্ঘদিন ধরে ইতিহাসে আছে, সেই রাইক্সটাকে যখন আগুন লেগেছিল হিটলারের, সেই অনুষঙ্গটা মনে পড়ে গেল, এমনিই বললাম, একটু ভাবনা চিন্তা করে দেখতে পারো। না না, তার মানেটা হচ্ছে এই যে আপনি যে বললেন বিশ্বস্তপক্ষ শব্দটা আপনি বললেন, আপনি তো বললেন বিশ্বস্তপক্ষ মনে পড়ে যাবে, যার জন্য হিটলার কমিউনিস্টদের দাবি করেন এবং তারপরে যেটা শুরু হয় ইহুদিদের নরমেধ যোগ্য কার্যত শুরু হয়, যে ঘটনাটা ঘটলো, তার আমরা কিন্তু এখানে সিভিল ওয়ারটাকে মানে আমি বলছি এই মানে ভাবনাও কারুর মাথায় যেন না আসে, তার কারণ এমনিতেই খুব একটা শান্তিপূর্ণ নয় এই রাজ্য। এরপর অশান্তির আগুন যদি আজ ছড়ায়, বিশেষ করে গোটা দিন ধরে যা হলো, আবার বলছি যে এই একটা জায়গায় কিন্তু কোথাও তৃণমূল এবং বিজেপির যাদবপুর নিয়ে যে মূল্যায়ন সেটা কাছাকাছি আসছে। কেন বলছি? তৃণমূলের অংশটা দেখালাম, এবার একই রকম আগ্রাসন দেখাবো বিজেপির অংশে। কিভাবে, কেন বলছি দেখুন। কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে, আপনারা দেখেছেন। বিজেপি সরকারে আসবে 26-এ, তারপর বেঁচে থাকবে না। রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেয়। শুধু তৃণমূল নয়, বিজেপিরও হুমকি হুঁশিয়ারির মুখে যাদবপুরের আন্দোলনকারী বামপন্থী পড়ুয়ারা। আর কিভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে, আপনারা দেখেছেন। একটা ক্যাম্পাসের মধ্যে আপনি যা ইচ্ছা করবেন, এটা চলতে পারে না। কিছু হলিগান টাইপের ছাত্র ওখানে বসে বারবার এরকম করবে, মন্ত্রী থেকে গভর্নরকে অপমান করবে, এটা পশ্চিমবাংলার পক্ষে সম্মানজনক নয়। অবিলম্বে ছাত্র সংসদেও তালা লাগানো উচিত, ওয়েব কুপার অফিসেও তালা লাগানো উচিত, প্রাপ্ত বসুর অফিসেও তালা লাগানো উচিত, আর তথাকথিত সেকু মাকুদের ছাত্র সংগঠন তাদেরকেও করা উচিত। যাদবপুরের আন্দোলনকারী পড়ুয়ারা এর আগেও তৃণমূলের সমালোচনার মুখে পড়েছেন। একসময় মদ গাঁজার প্রসঙ্গ তুলে যাদবপুরের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল তৃণমূল। সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের মাথায় ছিলেন শঙ্কুদেব পণ্ডা, যিনি বর্তমানে বিজেপিতে। উল্টো দিকে যাদবপুরের বামপন্থী পড়ুয়ারা বরাবরই গেরুয়া শিবিরের চক্ষুশূল। বিজেপি নেতাদের চোখে তারা দেশদ্রোহী, তাই এখন দুপক্ষই লাগাতার হুমকি দিচ্ছে। আমাদের কাছে পদ্ধতি আছে কিভাবে করতে হয়। আমরা দিল্লি ইউনিভার্সিটি থেকে বিদায়ী করেছি, তেলেঙ্গানাতে আমরা হায়দ্রাবাদ ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ থেকে বিদায়ী করেছি। বিজেপি হচ্ছে ওঝা, যারা এই দেশ বিরোধী সমস্ত ভূতদেরকে তাড়াতে পারে। এই পরিস্থিতিতে তৃণমূল বিজেপিকে একযোগে আক্রমণ করেছে সিপিএম। কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পরের প্রজন্ম এসব সম্পর্কে যাদের কোনো বোধ থাকে না, তারা সুকান্ত মজুমদার যেভাবে বলেছেন ওইভাবে কথা বলেন। রোজ তৃণমূল থেকে যারা বিজেপি হয় আর রোজ বিজেপিতে থেকে যারা তৃণমূলের পারপাস সার্ভ করে, তারাই এরকমের অবান্তর কথা বলতে পারে। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি ঢুকিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করা হচ্ছে, এই অভিযোগ তুলে এদিন গোলপার্ক থেকে মিছিল করে বিজেপির যুব মোর্চা। ঐশী মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সলিলদার কাছে যাব। সলিলদা, এক হচ্ছে যে ইন্দ্রানুজ রায় তার পোস্ট পড়লাম বটে, কিন্তু পাশাপাশি এইটাও বলবো, আমি তার অধিকাংশ পোস্টের সঙ্গে একমত নই। তা সত্ত্বেও আমি বলবো যে তার বাঁ চোখে 14টা স্টিচ
বাঁ হাত বাঁ পা ভয়ঙ্করভাবে মানে আহত এবং একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি বলছি তার বিরুদ্ধে দেয়া হলো কি ছিনতাই আর শ্লীলতাহানির মামলা। এবং শুধু এইখানে গল্পটা শেষ হচ্ছে না, শিক্ষামন্ত্রীর গাড়ি দুর্ঘটনার যে কেস হলো একটা, তার একাধিক কেস হয়েছে, তার একটায় আমরা প্রত্যেকটা ক্রস চেক করেছি যে অভিযোগ যিনি করেছেন তার ঠিকানাটাই অস্তিত্ব নেই। ভবানীপুরের 32 নম্বর রানী শঙ্করী লেন, পুরনো বাসিন্দা বলছে রানী শঙ্করী লেনটা শেষই হয়ে যাচ্ছে 23 নম্বরে। মানে 32 নম্বরের লোকটা কমপ্লেন করলো কি করে, এ কি কোন দিকে? তাছাড়া যে আহত হয়েছে তার পোস্ট নিয়ে আমার দ্বিমত থাকতে পারে, গণতান্ত্রিক দেশে দ্বিমত থাকবে, এটা তো স্বাভাবিক, বক্তব্য সমালোচনাও থাকতে পারে, কিন্তু সে ছিনতাই করলো আর শ্লীলতাহানি করলো। শুনুন, আমি প্রেক্ষিতটা আগে একটু বলে নিই। প্রেক্ষিতটা হচ্ছে, দেখো, একটা অভিভাবকহীন শিক্ষা ব্যবস্থা চলছে আজকে কত প্রায় অলমোস্ট এক যুগ ধরে। ছাত্রছাত্রীদের অভাব অভিযোগ অ্যাড্রেস হয় না। আজ দিনের পর দিন অস্থায়ী উপাচার্য, যে কারণেই হোক চলছে। তো এদিকে দেখো, এই ওয়েব কুপার যে নির্বাচন হয় না, নির্বাচন হচ্ছে না তো 8 বছর, যাদবপুরে 16 সাল থেকে 9 বছর 19-এর পর তোমরা টোটাল 8 বছর ধরে নির্বাচন হচ্ছে না। একটা ছাত্র সংসদ যদি না থাকে তাহলে অভাব অভিযোগ অ্যাড্রেস কি করে হবে? তো স্বাভাবিক ব্যাপার। এবার তুমি টেকনিক্যাল লাইনে টোটাল 7খানা না 8খানা এফআইআর হয়েছে। দেখো, যাই এফআইআর হয়েছে, একটা ভ্যান্ডালিজম হয়েছে, এটাকে কেউ সমর্থন করে না। আর্সান হয়েছে, এটাকে কেউ সমর্থন করে না, যে যতই বলুক, অভিনব বলুক বা যাই বলুক। কিন্তু এটাও ঘটনা যে মন্ত্রীর গাড়ি যেভাবে র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট কজিং গ্রিভিয়াস হার্ট and it is an attempt to commit culpable homicide not amounting to murder with abatement. তুমি বিশ্বাস করো, তোমার গাড়ি, তোমার ড্রাইভার তোমার হুকুম ছাড়া গাড়িটা চালাবে? এখন উনি দয়া দেখাচ্ছেন মাননীয় মন্ত্রী, যে গরিব ছেলে, ছোট ছেলে, বাচ্চা ছেলে ভয় পেয়ে করে দিয়েছে। আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। এটা ওনার নির্দেশ যে গাড়ি চালাও, এবং দ্যাট ইজ কল অ্যাবেটমেন্ট, অ্যান্ড হি ইজ অলসো পার্ট অফ দ্য ক্রাইম। যদি ড্রাইভার যদি ক্রাইম করে থাকে, যে অ্যাবেট করে, মানে ধরো আমি তোমাকে বললাম মার গুলি, তুমি গুলি করে দিলে, আই এম দ্য অ্যাবেটার, তোমার যা শাস্তি হবে আমারও তাই শাস্তি হবে। কিন্তু এটা আপনার অ্যাজাম্পশন, একটা ইয়াং ছেলে নার্ভাস হয়ে চালিয়ে দিতে, মানে আমি বলছি এর উল্টো ব্যাখ্যাও আছে, আপনি বলুন। না 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 না, এটা হতে পারে না, কারণ মন্ত্রী, সে সরকারি মন্ত্রী একজন, হি ইজ এ পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ক্যাবিনেট মিনিস্টার, তার হুকুম ছাড়া গাড়ি ওভাবে চলতে পারে না। এবার ইনভেস্টিগেশনের পার্টে এসো। তুমি আজ কমপ্লেনে কেসটা হয়েছে, আমি তোমার এই টিভিতে দেখেছি, তোমার সংবাদ মাধ্যমে দেখেছি, যে কমপ্লেন দিয়েছে সেটা টিউটর করা হয়েছে, সেটাকে আবার কাটা ছেঁড়া করা হয়েছে। এবার ওর অডিও ভিডিও কমপ্লেন নিয়ে কেন কেসটা স্টার্ট করা হবে না? কেসটা স্টার্ট করলে প্রথম কাজ হচ্ছে গাড়িটার ফরেন্সিক মেকানিক্যাল হবে। আজ গাড়িটা কেন সিজ হবে না? আইন সবার জন্য সমান। গাড়িটা সিজ হবে, ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হবে, মাননীয় মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাননীয় মন্ত্রী কিন্তু এই স্কুটির গল্প ফল্প এসব, তোমার এইসব, আমি এসব মানতে রাজি নই। কোথা থেকে দেবাংশু বা আইটি সেকশনে কে 4টে গাড়ি দিয়ে দেখালো, পরিষ্কার দেখা যাচ্ছে তার জামার রং এর জামার রং পার্থক্য রয়েছে। সুতরাং এটা কনকশন না না, আর পেলে পুলিশ তদন্ত করবে, পুলিশ তদন্ত করবে। আমার কথা হচ্ছে, কেন ইনভেস্টিগেশনটা হবে না? মাননীয় মন্ত্রীকে যদি নোটিশ করে ডাকতে খুব লজ্জা লাগে বা ভয় লাগে, ওনার অফিসে যাক, গিয়ে ইন্টারোগেট করুক, এক্সামিন করুক, ইটস এ পার্ট অফ ইনভেস্টিগেশন। দেখো, সেটা রিলিজিয়াসলি করতে হবে। যে ঘটনাটা ঘটেছে এটা অত্যন্ত খারাপ ঘটনা ফ্রম দ্য বোথ সাইড। আমরা কেউ, এখানে অধ্যাপক আছে, ভালো ছাত্র, এরা যাদবপুরে ক্রিম ছাত্ররা ঢোকে। যাদবপুর হচ্ছে পথিকৃৎ সারা রাজ্য, কেন সারা দেশে, পৃথিবীর মধ্যে অন্যতম। সুতরাং যাদবপুরের ছেলেদের হেলাফেলা করা চলবে না। যাদবপুরের ছাত্ররা যারা আছে তারা ইমোশনাল হতে পারে, তারা বিকজ অফ দেয়ার মাইনর এজ, এবং তারা সবে তারা পৃথিবীর সব প্রান্তে ছাত্র মানে প্রতিষ্ঠান বিরোধী হবে।
তারা প্রতিষ্ঠান বিরোধী করবে, সুতরাং সেটাকে আপনি সলিলদা সিচুয়েশনটা আপনি টিভিতে দেখেছেন তো? শিক্ষামন্ত্রী যতক্ষণ ঘেরা হয়েছিলেন তার গাড়ির উপর ইট মার শিক্ষামন্ত্রীকে করা হয়েছে, শিক্ষামন্ত্রীকে মারার চেষ্টা করা হয়েছে, আরেকটা প্রমোশন করার চেষ্টা করা হয়েছে। আমি বলছি ক্যাবিনেট মিনিস্টার হলে তার পুলিশ প্রোটেকশন থাকবে। আপনি বিশ্বাস করবেন একটা পুলিশ যায়নি ওই অনুষ্ঠানে, বারণ করা ছিল যে ক্যাম্পাসে পুলিশ ঢুকবে। পুলিশ ঢোকে না, আমি পঙ্কজদার কাছে যাবো, কিন্তু আমার খুব এক সেকেন্ড আমি আপনার সঙ্গে একমত, কিন্তু আমি বলছি এই সমিতদার প্রত্যেকটা যুক্তি কিন্তু আমি মানছি, কিন্তু আমার এই মুশকিল হচ্ছে যে চট করে মনে পড়ে গেল যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর তার কনভয় একটা দুর্ঘটনা হয়, পরের দিন রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস, আচ্ছা শুভেন্দু অধিকারীর গাড়িতেও নয়, তার কনভয়ের শেষ গাড়িটায়, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, মামলা হওয়া উচিত, সব ঠিক আছে, গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস মিছিল করেছিল যিনি মারা গেছিলেন তার ধর্মকে সামনে রেখে। আমি বলছি যে এটা এই রাজ্যই দেখেছে, সুতরাং ওই আবার পুরনো বাংলা প্রবাদটা মার্জনা করবেন, আমায় মনে করিয়ে দিতে হবে আপনি আচরি ধর্ম পরের শিখাও। আমি যেমন সলিলদার সঙ্গে একমত নয় যে শিক্ষামন্ত্রী বলছেন ওদের ওপর গাড়ি চালিয়ে দাও, এ ছোটোবেলা অরণ্যদেবের জেনারেল তারা কি মর্মতো, পাশাপাশি একটা কনভয়ের গাড়িতে দুর্ভাগ্যজনক দুর্ঘটনা ঘটলে তার জন্য যিনি বসে আছেন সেই রাজনীতিবিদ দায়ী, এবং তিনি ভেতর থেকে বুঝে গেছেন যে 5টা গাড়ি পরে যিনি মারা গেছেন তার ধর্ম কি, সেই জন্য বলেছেন যে ওকে মারতেই হবে। এই গল্প আমি সেদিনও বিশ্বাস করিনি, আজকে যেমন এটা বিশ্বাস করছি না, এইটাই এবিপি আনন্দের সমস্যা। পঙ্কজদা, একটা কথা বলবো, যে প্রথম কথা হচ্ছে যে একটা শিক্ষক সংগঠন তার মিটিং হচ্ছে, অনেকেই তার মধ্যে ফেসবুকে পোস্ট করেছেন তারা স্লোগান দিতে দিতে ঢুকছেন, এটা মনে হয় শিক্ষক সংগঠনের মিটিংয়ের নেচার নয়। আমরা বহু শিক্ষক সংগঠনের মিটিং দেখেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমি বারবার শুনছি 3500 শিক্ষক তারা এসছিলেন বিভিন্ন প্রান্ত থেকে, আর যারা এই কাজগুলো করেছে তারা 100 থেকে 150, তো তারা তাদের শিক্ষামন্ত্রী তার অতিথি দেবভব তাকে এই নিরাপত্তাটা দিতে পারেননি। আবার সরকারের তরফে আমরা দেখলাম যে তাদের যে বলা যেতে পারে গোয়েন্দা দপ্তর সম্পূর্ণ ব্যর্থ যে তাকে নিরাপদে আনা এবং নিরাপদে নিয়ে যাওয়া, সে কাজটাও তারা করতে পারেনি। ফলে পুরো বিষয়টা আমার একটা বড় প্রশ্ন আছে পঙ্কজদা, সেটা হচ্ছে যে গোয়েন্দা দপ্তর ইন্টেলিজেন্সের তো ব্যাপার নয়। আমি একটা বিশ্ববিদ্যালয়, আমি সেই দিনও স্রোতের বিরুদ্ধে গিয়ে যেদিন বাবুল সুপ্রিয় এই ঘটনা ঘটলো সেদিন আমি বলেছিলাম কেন যাবেন না, প্রত্যেকে তার ঘোষিত কর্মসূচি তিনি হঠাৎ করে একটা উত্তেজনার মধ্যে চলে যায়নি। প্রত্যেকের গণতান্ত্রিক দেশে ব্রাত্য বসু থেকে বাবুল সুপ্রিয় প্রত্যেকের অধিকার আছে ভেতরে গিয়ে যাওয়ার, কিন্তু যেদিন বাবুল সুপ্রিয় বিজেপির মানে কেন্দ্রীয় মন্ত্রী থাকা অবস্থায় যখন গিয়েছেন, তখন যারা আজকে বাবুল সুপ্রিয় রেফারেন্স দিচ্ছেন সেদিনকে তিনি প্রতিবাদ করেননি। অর্থাৎ তুমি আমার ঘরে না হলে তোমার জন্য প্রতিবাদ করব না, সেটাও কিন্তু ঢুকেছিল গলি মারো ড্যাশ 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 এই স্লোগান দিয়েছিল। আমি প্রভোকেশনের কথাটা বলছি। আর ঘটনা পরম্পরা দেখুন, আমাদের 3 জন প্রতিনিধি, একজন নয় 3 জন প্রতিনিধি ছিল, 3টে ক্যামেরা অন ছিল সেদিন, অবশ্য কোথাও এই স্লোগান বাবু সুপ্রিয়র কাছে শুনি পুরনো ফুটেজে। আমি বলছি যে এই ঘটনা পরম্পরা দেখুন, যখন শিক্ষামন্ত্রী বেরিয়ে যাচ্ছেন তখন ঘটনাটা ঘটেছে। ছাত্রছাত্রীরা অনেক আগে ভিসির সঙ্গে আলোচনা করে, অস্থায়ী ভিসি যেখানে ট্রাইপার্টাইট মিটিং করা হোক, কিন্তু যখন ছাত্রছাত্রীরা শেষে শিক্ষামন্ত্রী বেরিয়ে যাচ্ছে এখন কথা বলতে যাচ্ছে, এই শিক্ষক সংগঠনের নাম করে বাইরের ঢুকারা আমার কাছে আমার কাছে ছাপানো দয়া করে ছাত্রদের সামনে বসে কথা বলছেন না, এটা শিক্ষা জগতের আপনি শিক্ষক আমি চ্যালেঞ্জ করছি আমি এইখান থেকে এই উত্তেজনা, যে উত্তেজনা এখন স্টুডিওতে দেখছেন, এটা কিন্তু স্টুডিওতে বা সংবাদ মাধ্যমে সীমাবদ্ধ থাকলো না, যে গোটা দিনে আনফর্চুনেটলি শিক্ষক ধর্মঘটের দিন গোটা রাজ্য জুড়ে ছড়ালো, এবং তাতেও বহু জায়গায় ভায়োলেন্স হলো, এবং পুলিশের ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারলো না। কেন?
আমি রঞ্জিতদার কাছে আসবো, কিন্তু তার আগে গোটা দিনের ছবিটা যে কি হলো, কোথায় কোথায় একেবারে সরাসরি সংঘর্ষের ছবি সামনে এলো দেখুন। শিক্ষামন্ত্রীর উপর অত্যাচার, তার বিরুদ্ধে বল, তার বিরুদ্ধে বল। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর ধর্মঘট ঘিরে জেলায় জেলায় শিক্ষাঙ্গনে ধুন্ধুমার বাঁধল বামপন্থী ছাত্রছাত্রী বনাম তৃণমূল ছাত্র পরিষদ। সিংহভাগ জায়গাতেই দর্শকের ভূমিকায় দেখা গেল পুলিশকে। মোটরবাইক থেকে নেমে ছাত্রীদের মারধর, সপাটে চড়, বামপন্থী আন্দোলনকারীদের কিল ঘুষি ধাক্কা মেরে টেনে ফেলে দেওয়া হলো মাটিতে। পড়ে গিয়ে আহত হলেন ছাত্রী। এক আন্দোলনকারীকে লাঠি ছুটতে দেখা গেল এক পুলিশ কর্মীকেও। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বনমালী কলেজ থেকে শিলিগুড়ি ধরা পড়ল এক ছবি। তৃণমূল ছাত্র সংগঠন কলেজের অভ্যন্তরতলা দখলদারি রাজনীতি করছে। তারা আমাদের উপরে যে চড়াও হয় এবং আমাদের উপরে হামলা করে। ওরা প্রথমে ঝগড়াটা শুরু করছে, ওরা মেয়েরা এসে ঠিক আছে, তারপর আমাদের ছেলেগুলো সবকে সরিয়ে দিল। এসএফআই এর ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মেদিনীপুর কলেজ। এসএফআই এর সদস্যদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। অভিযোগ, কলেজের ক্যাম্পাসের ভেতরেই লাঠি হাতে হুমকিও দিতে দেখা যায় বহিরাগত টিএমসিপি নেতাকে। পুলিশের সামনে টেনে হিচড়ে মারধর করা হয় এসএফআই এর মহিলা সদস্যদের। মারতে মারতে ক্যাম্পাসের বাইরে নিয়ে চলে যাওয়া হয় এসএফআই এর এক সদস্যকে। পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেব। এর পাশাপাশি এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মধ্যে হাতাহাতিতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছড়ায় উত্তেজনা। মেদিনীপুর কলেজে যে বহিরাগতদেরকে ঢুকে মারধর করতে দেখা গেছিল, তারাই এখানে ঢুকে মারধর করে বলে অভিযোগ। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে বিক্ষোভ দেখান এআইডিএসও সদস্যরা। সেখানে টিএমসিপি সদস্যরা যেতেই দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। রাস্তায় ফেলে টিএমসিপির পতাকায় বাঁধা লাঠি দিয়ে মারধর করা হয় এআইডিএসও সমর্থককে। বিজন চক্রবর্তী, সৌমেন চক্রবর্তী ও সত্যজিৎ বৈদ্যের রিপোর্ট, এবিপি আনন্দ। এ তো ঘটনা দেখলেন। এবার এই ঘটনা এবং তার সঙ্গে আরও কয়েকটা ঘটনায় পুলিশের ভূমিকা আপনাদের দেখাবো আলাদা করে। তার কারণ কোথাও নিষ্ক্রিয়তা, একেবারে হয় অন্যদিকে তাকিয়ে দিচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছেন, নয়তো অতি সক্রিয়তা। কেন কেন প্রশ্নচিহ্নের মুখে আজকে গোটা দিনে পুলিশের ভূমিকা, পরের প্রতিবেদন বলবে আপনাদের। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এর ডাকা ধর্মঘট ঘিরে সোমবার সকাল থেকে উত্তপ্ত ছিল মেদিনীপুর কলেজ। বামপন্থী পড়ুয়াদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কোথাও পুলিশকে সম্পূর্ণ নীরব থাকতে দেখা গেল, কোথাও তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল। আর এরই মধ্যে দেখা গেল এই ছবি। মেদিনীপুর কলেজের গেট যখন পুলিশে ছয়লাভ, তখনই আচমকা লাঠি ছুটতে দেখা যায় এক পুলিশ অফিসারকে। দীর্ঘক্ষণ হাতাহাতি সংঘর্ষের পর টিএমসিপির সদস্যরা যখন এসএফআই এর সদস্যদের পুলিশের হাতে তুলে দিচ্ছিলেন, তখন কলেজ গেটের মুখে আরেক প্রস্থ উত্তেজনার সৃষ্টি হয়। এক এসএফআই সদস্যকে যখন টেনে হিঁচড়ে বাইরে বের করার চেষ্টা করা হচ্ছে, তখন আচমকাই লাঠি ছুটতে দেখা যায় এক পুলিশ অফিসারকে। যদিও তার পা লাগে কলেজের গেটে, পুলিশের এই আচরণ নিয়েই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। বহিরাগতরা গিয়ে ছাত্রদের উপরে আক্রমণ করেছে, পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে। কোথাও কোথাও বহিরাগতদের ধরে নিয়ে এসে পুলিশের কাছে দিচ্ছে, পুলিশ লাঠি মারছে ছাত্রদের, পুলিশ লাঠি মারছে ছাত্রদের। ওই পুলিশের বিরুদ্ধে কি ব্যবস্থা হবে? শাসক হলেই কি নিষ্ক্রিয় আর বিরোধী হলেই কি পুলিশ এত অতি সক্রিয় হয়ে ওঠে? এই পক্ষপাতিত্বের কারণেই কি ঊর্ধ্বধারীদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে? প্রশ্ন নানা মহলে। পুলিশ দপ্তরের মন্ত্রী যে আছে সে খোদ মুখ্যমন্ত্রী,
তো তিনারই অঙ্গুলি হালনে পুলিশ ডিপার্টমেন্ট চলবে, এটাই স্বাভাবিক, এটাই হয়ে এসছে। তিনি যা বলবেন সেটা তিনার রোশনালে যদি কেউ পড়ে যায়, যদি কোনো পুলিশ অফিসার বা যেই হোক না কেন, তাকে তার ফলটা ভোগ করতে হবে, এই ভয়টা কিন্তু পুলিশের মধ্যে আছে। এই ঘটনায় পুলিশের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সৌমেন চক্রবর্তী, আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। আমি রঞ্জিতদার কাছে যাব। এসএফআই হতে পারে, ডিএসও হতে পারে, টিএমসিপি হতে পারে, আমি বলছি যে কোনো ছাত্র সংগঠন হতে পারে। পুলিশ কেন লাথি ছুঁড়বে ছাত্রদের দিকে? আর নিয়ন্ত্রণ, যেখানে নিয়ন্ত্রণ করার কথা, সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা কেন? কার স্বার্থে? দেখুন, তার আগে দুটো কথা বলি। সেটা হচ্ছে, আপনি যদি সামগ্রিক পরিস্থিতিটা দেখেন, যে আরজি করের পরে যাদবপুর, এবং এটা এখানকার শাসক দল সরকারের সাহসটা কিভাবে বাড়ছে। আরজি করে রাতের অন্ধকারে একটি ছাত্রীকে খুন করেছিল, গোটা ব্যাপারটা তারা ম্যানেজ করে ফেলেছে। আজকে কিন্তু যাদবপুরে দিনের বেলায় একজন শিক্ষামন্ত্রী গাড়ি চাপা দিয়ে ছাত্রকে হত্যা করার চেষ্টা করছে। তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও তাকে মন্ত্রী হিসেবে রেখেছেন, তার বিরুদ্ধে এফআইআর হয়নি, তাকে বরখাস্ত করা হয়নি। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তারপর যেখানে সারাদিন পুলিশ আমরা দেখছি ছাত্রদেরকে পেটাচ্ছে, লাঠি পেটাচ্ছে। দেখুন, আমার মাঝে মাঝে সন্দেহ হয়, এই যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বা একটা এ রাজ্যে যদি ফ্যাসিবাদী শাসন কায়েম করতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে, সত্যি বিজেপিকে কি দরকার আছে? আজকে যারা ডিপ স্টেট চালান তাদের কাছে কিন্তু আজকে এই বার্তাটা কিন্তু পৌঁছে গেল। দ্বিতীয়ত, আপনি দেখুন যে একের পর এক যেভাবে ঘটনাগুলো ঘটছে, যে রাজ্যের যারা শিক্ষক, যাদের আমাদের সম্মানের জায়গায়, যেমন তারা নেতা, আজকে যারা এখানে আছেন তারা কিভাবে মিথ্যে বলছেন পরপর। তদন্তের প্রশ্নে আপনারা দেখুন, পুলিশের বললেন তদন্তের কথা, সব থেকে বড় ঘটনাটা কি? গাড়ি চাপা দিয়ে ইন্দ্রানুজকে ওইভাবে আহত করেছে, এই ছেলেটিকে এইভাবে আহত করেছে, আরও বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে। গাড়ি চাপার ঘটনাটা তদন্ত পুলিশ কি করলো? কি ব্যবস্থা নিল? কোনটাকে তদন্ত করলো? যেটা বললো, যে অনুভব বললো যে রাইটসটাকে তুলনা, সঠিকভাবে রাইটসটাকে তুলনা করেছে, এবং সেইখানে তদন্ত করে যে তৃণমূলের অফিস পুড়িয়ে দিয়েছে বলে একটি ছেলে ছাত্র, সে দেখতে এসেছিল বলে সবাই ইউনিভার্সিটি জানে, প্রাক্তন ছাত্র, তাকে সে দুর্বল, তাকে ধরে নিয়ে জেলে পুরে তাকে 10 দিন দিয়ে দিল তাকে। এই গাড়ির ঘটনার কিন্তু নজির আছে, আপনার কাছেই আসছি। সেটা হচ্ছে এই শুভেন্দু অধিকারীর কনভয় বলছিলাম, তারপরে এই পুলিশই সিআইডি তদন্ত করেছে ওই ঘটনায়, চালককে গ্রেফতার করা হয়েছে, সঙ্গে সঙ্গে গাড়ির ফরেনসিক পরীক্ষা হয়েছে। একদম তাই, বিরোধী হলে এরকমই হয় ব্যাপারটা। একদমই তাই। এবং এই ক্ষেত্রে আপনি দেখুন, যখন আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের বহু ইতিহাস আছে। আমি যাদবপুরের ছাত্র, আমি যাদবপুরের গোটা ছাত্র আন্দোলনের গোটা জীবন, আমার ছাত্র আন্দোলন, আমার পরিবারের সবাই যাদবপুরের সঙ্গে যুক্ত। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে ছাত্র আন্দোলন দেখি। পুলিশ পিটিয়েছে, ক্যাডার পিটিয়েছে, পরপর ঘটনা ঘটেছে, এবং কিন্তু যে সেইখানে যে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা, এবং তারপরেও তারপরে তারা এই অধ্যাপকরা তাকে সমর্থন করছেন, এবং আজকে মানে এটা অকল্পনীয় একটা ঘটনা, পরিস্থিতি আমরা তৈরি। ঠিকই রঞ্জিতা, কিন্তু গাড়িতে ইট মেরে কাঁচ ভাঙা বা মন্ত্রীর সামনে বসে আছে গাড়িটা ভাঙা, সেটাও এই ধরনের ঘটনা যাদবপুরে ঘটেছে, তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, পুলিশ নেই তো ক্যাম্পাসের মধ্যে, ব্যবস্থা নেবে তো, তদন্ত করবে, ব্যবস্থা নেবে, এটাই তো ঘটনা বারবার হয়েছে। এবং আরো আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে যাদবপুরের প্রশ্নে আমরা তৃণমূল বা বিজেপি সবাইকে দেখছি একমত, এবং ওই যে মাওবাদীদের ঘাঁটি ইত্যাদি বলে। দেখুন, একটা আজকে সন্ধ্যেবেলা যে ঘটনাটা ঘটলো, বিজেপি যে ঘটনাটা ঘটালো আজকে, পুলিশ কি করে সেটাকে অ্যালাউ করলো, এবং তারা একেবারে নিরুপদ্রবে তারা ঢুকে গিয়ে ভাঙচুর করলো। গোটাটার পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে, এবং ব্রাত্যবাবুও গিয়েছিলেন সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে। এবং একটা শুধু আমার একটা কথা, শুধু এই যে আমি আপনাদের স্মরণ করতে বলবো, সেটা হচ্ছে আপনার কিছুদিন আগে এখানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এসেছিলেন, 2 দিন ধরে এখানে থেকে তারা মিটিং করেছেন, এবং এই যে আজকে বিজেপি তৃণমূল সবাই এক হয়ে যাদবপুরে ঝাঁপিয়েছে, তার উৎস খুঁজতে হবে ওইখানে। যেভাবে জেএনইউকে ধ্বংস করেছে, জেএনইউ ধ্বংস করার চেষ্টা করছে, যেভাবে জামিয়া মিলিয়াকে দখল করার চেষ্টা করছে, আজকে যাদবপুরও কিন্তু পরিকল্পিতভাবে টার্গেট, যে সেটা হচ্ছে ওই আরবান নকশাল ইত্যাদি ইত্যাদি বলে, যেহেতু দখল করতে পারছে না, যেমন ঘুড়ি ধরার ক্ষেত্রে দখল করতে না পারলে ছিঁড়ে দেয়, আজকে যাদবপুরকে যেমন জেএনইউর ক্ষেত্রে, যেমন জামিয়া মিলিয়ার ক্ষেত্রে, যাদবপুর প্রেসিডেন্সি
বাম অতি বামের যেমন প্রশংসা করছেন তারাই থাকবে, হোয়াই নট? আমি কারো প্রশংসা করি, তৃণমূল থাকবে না কেন? তখন গুন্ডা। তৃণমূলের অধ্যাপক হলে তারা মার খেতে পারে, তৃণমূলের অধ্যাপিকা আপনি বলেননি, আপনি একবার বলুন তো এটা ভুল করেন। আপনি তো সমর্থন করেন, আপনি ইন্দ্রানুজের এই যে প্রশ্ন করেছেন, আমি ইন্দ্রানুজের এই যে প্রস্তাব করেন, আপনি বলছেন যে দিনকে নিয়ে কিছু কথা বলছেন, ফেসবুক বলছেন, আমি আসবো, কিন্তু যে পোস্ট দেখাচ্ছে আমি দ্রুত একবার অর্ণব, বেশ একদম আমি দ্রুত পোস্টের প্রসঙ্গ আলো যখন দেখাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি আটকানোর চেষ্টা করেছিলেন যাদবপুরের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়, আর তারপরই এই ভয়ঙ্কর কাণ্ড। ইতিমধ্যেই জখম ইন্দ্রানুজের পাশে দাঁড়িয়েছে সিপিএম। শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিও তুলেছে তারা। হাসপাতালে গিয়ে ইন্দ্রানুজকে দেখে এসেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর এই প্রেক্ষাপটে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর দিন ইন্দ্রানুজ ফেসবুকে যে পোস্ট করেছিলেন তার রিপোস্ট করেছেন কুণাল ঘোষ। ফেসবুকের এই পোস্টে ইন্দ্রানুজ লিখেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে দুঃখেরও যেরকম কিছু নেই, আনন্দেরও কিছু নেই। শাসক শ্রেণীর এককালীন বিশ্বস্ত কুকুর হিসেবে তিনি তার কর্তব্য পালন করেছেন। তাই বলেই এই প্রতিক্রিয়াশীল রাষ্ট্র তাকে রাষ্ট্রীয় সম্মান দিচ্ছে, যা কমিউনিস্টদের প্রাপ্য নয়। বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাভাবিক মৃত্যু হয়েছে, তার অঙ্গুলি হেলনে খুন হওয়া জনগণ ও কমিউনিস্টদের রক্তঋণ শোধ করতে গিয়ে গণ আদালতে মারা হয়নি, যে আনন্দের সাথে পালন করবার কিছু রয়েছে। এই পোস্টটিকেই রিপোস্ট করে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। এই ছেলেটি যাকে মোহাম্মদ সেলিম দেখতে গেছেন এতখানি কথা বলেছেন, বুদ্ধদেব বাবুকে বলেছে শাসক শ্রেণীর বিশ্বস্ত কুকুর। কে বলেছে? ওই ছেলেটি। কোন ছেলেটি? হাসপাতালে শুয়ে দেখতে গেল কে? মোহাম্মদ সেলিম। তাকে দেখতে যাচ্ছে মোহাম্মদ সেলিম, লজ্জা করছে না? সিপিএম দেউলিয়া। তাহলে মোহাম্মদ সেলিম স্বীকার করুন, এই ছেলেটি পোস্টে যা যা অভিযোগ করেছে এবং তার যা যা মূল্যায়ন আপনি সেটা সমর্থন করেন, নইলে আপনি দরদ দেখাতে গেলেন কেন? ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে, তার নির্দিষ্ট নিজস্ব রাজনৈতিক অভিমত থাকতে পারে, সে কতগুলো কথা বলেছে, তার ওই কথাগুলো বেশি গুরুতর নাকি শিক্ষামন্ত্রী যিনি প্রতিবাদী ছাত্রের উপর গাড়ি চালিয়ে দিলেন তার অপরাধটা বেশি গুরুতর? তৃণমূল ছাত্র পরিষদের কোনো সমর্থক শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় চলে যায়, আমরা সেই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকের হয়ে রাস্তায় নামবো, কোনো অসুবিধা নেই। ইন্দ্রানুজ রায়ের আরেকটি ফেসবুক পোস্টও ভাইরাল হয়েছে, যেখানে তিনি লিখেছেন, অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের উপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক। এগুলো হচ্ছে গিয়ে বাচ্চা ছেলে মেয়েদের হচ্ছে ম্যাচুরিটি থেকে কিছু একটা হয়েছে, কিছু করছে, আমার কোনো হস্তক্ষেপের কোনো জায়গা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে ইন্দ্রানুজের যে পোস্ট ঘিরে বিতর্ক, সেই পোস্টেই ব্রাত্য বসু পরিচালিত নাটক উইঙ্কেল টুইঙ্কেলের একটি অংশ তুলে ধরে ইন্দ্রানুজ এও লিখেছিলেন, নিচের নাট্যচিত্রটি মহান গণতান্ত্রিক সিপিএম সরকার নিষিদ্ধ করে সত্য তুলে ধরার জন্য। তবে নাট্যচিত্রটির পরিচালকও সাধু না। পরবর্তীকালে ক্ষমতায় আসা প্রতিক্রিয়াশীল তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ব্রাত্য বসু। অবিশ্বাসীরা নাট্যচিত্রের অংশটায় দেওয়া তথ্য যাচাই করে মেলাতে পারেন। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সন্দীপ, পুরনো পোস্ট নিয়ে আক্রমণ। ব্রাত্য বসুর নেতৃত্বে মাওবাদীদের সাথে নিয়ে তৃণমূল, বিজেপি জঙ্গলমহলে আমাদের শয়ে শয়ে সিপিএম কর্মীকে খুন করেছে। এ আমাদের নতুন কিছু নয়। যে মুখ্যমন্ত্রী বলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের গায়ে রক্তের দাগ, এখন সেই মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দুজনে মিলে বুদ্ধদেব ভট্টাচার্যের বন্দনা নিয়ে ব্যস্ত। এসব আমাদের কাছে নতুন কিছু নয়। তত পথ, তার রাজনীতির আদর্শ অন্য হতে পারে, তার সঙ্গে আমাদের বিরোধ থাকতে পারে, কিন্তু একজন ছাত্রকে গাড়ি দিয়ে পিষে মারার ঘটনা আমরা প্রতিবাদ করেছি, আগামী দিনেও করব। একদম, মানে এরাই হচ্ছে মাওবাদীদের এগেইনস্টে ইউএপিএ দিয়েছে, এখন মাওবাদীরা এদের বন্ধু হয়ে গিয়েছে। এখন মাওবাদীরা এরকম পোস্ট দিচ্ছে, সেই এটা নিঃসন্দেহে নতুন। আমি রবীন্দ্রনাথের কাছে যাব। রবীন্দ্রনাথ, আমি বলছি কি ইন্টারেস্টিং দেখুন, এই রকম 19শে সেপ্টেম্বর 2019 যখন বাবুল সুপ্রিয় ঘোষিত অনুষ্ঠান, সেই দিন আমি বলেছিলাম যে কেন তাকে আক্রান্ত হতে হবে। আবার তারপরে তার প্রতিক্রিয়ায় যেটা হলো সেটা হচ্ছে এবিভিপির একটা অংশ সেই দিনও ইউনিয়ন রুমে ভাঙচুর হয়েছিল। আমি বলছি যে এই ঘটনায় ঠিক কোন দিকে নৈতিকতার পাল্লাটা কাদের দিকে, আমি ওই জন্যই শুরুতে বললাম যে কাউকেই ক্লিন চিট দেওয়া যাচ্ছে না, মানবেন?
দেখুন, নৈতিকতাটা আমার একটা সুবিধা কি, আমরা তো মফস্বলের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তা অনেক দূর থেকে দেখতে পারি। এই যে এত উত্তেজনা, তার মধ্যে দেখুন সব পক্ষই একটা অদ্ভুতভাবে হিংসার মধ্যে যুক্ত হয়ে গেছেন। মানে সে তৃণমূল, বিজেপি এবং তার সঙ্গে সিপিএম সব মিলিয়ে একটা হিংসা। দেখুন, গত পরশুদিন একটা খুব অবাঞ্ছিত ঘটনা ঘটেছে, দুদিক থেকে অবাঞ্ছিত। ছাত্রছাত্রীরা তাদের তরফে যেমন চপ্পল ছুঁড়েছে, গাড়ি ভাঙচুর করেছে, সেটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। ঠিক তেমনিভাবেই গাড়ির তলে একটা চাপা পড়ে গেলো। আফটার অল আমরা তিয়েনানমেন স্কোয়ারে বাস করছি না যে গাড়ির তলে ছাত্ররা চাপা পড়ে যাবে, সুতরাং সেই জায়গায় আমরা বাস করছি না। সুতরাং দুটোই সম্পূর্ণভাবে নিঃসন্দেহে একটা নিন্দাযোগ্য ঘটনা। কিন্তু এবার আপনি দেখুন, আমাদের যদি আমরা ভালো করে ভেবে দেখি, ছাত্রছাত্রীরা কি করে, তারা এই রকম আবেগ নিয়ে ক্যাম্পাসের মধ্যে আন্দোলন করেছে এবং সেই আন্দোলন থেকে বড় বড় আন্দোলনের জন্ম হয়েছে গোটা ভারত, পশ্চিমবঙ্গে, ভারতে এর উদাহরণ অনেক। যারা নেতা নেত্রী এই রাজ্যে প্রত্যেকটা ছাত্র তাদের আমরা আর অতীতে যাব না, তারা যে ধরনের আন্দোলনে যে ঘটনা ঘটিয়েছে সেগুলো আমরা এখন দেখাতে গেলে আমাদেরই নিজেদের লজ্জা লাগবে। কিন্তু এই যে এখান থেকে যদি ধরুন কলকাতা, আমি বেশি দূর পিছনে যাব না, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনেকেই বললেন উপাচার্য, তার ক্যাম্পাসের মধ্যে ছাত্রছাত্রীরা চিৎকার করবে, চেঁচামেচি করবে, এ তো ঘটনা। তিনি ধৈর্য ধরে বসেছিলেন 4 ঘন্টা। এটা ব্রাত্য বসু বসে থাকেন, শিক্ষামন্ত্রী বসে থাকেন, তার ধৈর্য ছিল না, তার ধৈর্যচ্যুতি ঘটেছিল। কিন্তু যেটা তিনি করতে পারতেন, ধৈর্যের জায়গায় যদি সাহসের পরীক্ষা দিতেন তাহলেও ভালো ছিল। তিনি সাহসটাও দেখাতে পারলেন না। আমি হলে কি করতাম, আমি হলে বেরিয়ে এসে বলতাম, তোমরা আমাকে মেরে যদি সমস্যার সমাধান হয় তাহলে তোমরা আমাকে মারো, কিন্তু সমস্যার সমাধানটা করো। উনি সেই জায়গাটা করলেন না, উনি হেঁটে গেলেন না, উনি গাড়ি থেকে নামতেই আমি এখন এই সাহস দেখাতে পারতেন তাহলে, আরে আমাকে বলতে দিন তো। এখন এই ব্যাপারটা আসল কোন জায়গাটায় লড়াইটা শুরু হয়েছে, লড়াইটা হচ্ছে পশ্চিমবঙ্গে। ভালো করে ভেবে দেখুন, গণতন্ত্রের পরিসরটা এত সংকুচিত হয়ে যাচ্ছে, সেখানে যদি কেউ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে তাহলেই তাকে ধরে নেওয়া হচ্ছে সে হচ্ছে প্রতিপক্ষ। এবং সেই প্রতিপক্ষের জায়গা থেকে আপনি দেখুন যে দাবির ভিত্তিতে আন্দোলনটা তারা করেছে, সেই দাবির তো সম্পূর্ণ যৌক্তিকতা আছে। 2023 সালের অগাস্ট মাসে মুখ্যমন্ত্রী নিজে বললেন, আমি এই পুজোর পরে এই ছাত্র আন্দোলন, ছাত্রদের সংসদের নির্বাচন হবে, হলো না। দীর্ঘদিন 17 সাল থেকে পড়ে আছে, 8 বছর হয়ে গেল, কোথাও নির্বাচন হচ্ছে না। তো নির্বাচন না হলে ছাত্র সংসদ, আমরা যখন কলেজে পড়াশোনা করেছি তখন এই হয়েছে। আর শুধু প্রতিবাদ হচ্ছে যে দুটো জায়গাতে প্রতিবাদ হয়েছে বা হচ্ছে, যেখানে তৃণমূল তারা কায়দা করতে পারেনি, একটা প্রেসিডেন্সি আর একটা যাদবপুর, এই দুটো জায়গাতে কোনোভাবে কাবিল করবার একটা চেষ্টা করছে। অথচ এই দুটো কিন্তু এলিট ইনস্টিটিউশন, আমি বলছি মেধার দিক থেকে, আমি অন্য দিক থেকে বলছি না। এলিট ইনস্টিটিউশন বলতে পয়সার দিক থেকে নয়, মেধার দিক থেকে এই দুটো হচ্ছে এলিট ইনস্টিটিউশন। এই দুটোর যদি ক্ষতি হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গের সমূহ ক্ষতি। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য তো হচ্ছেই, সেটা একদম গোটা ভারতে জিরো হয়ে গিয়ে দাঁড়াবে। সন্তোষ ভট্টাচার্যের নাম জানেন নিশ্চয়ই। সন্তোষ ভট্টাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয় ভট্টাচার্যকে গাড়ি চাপা দিয়েছিল, আমি অনেকক্ষণ শুনলাম। আমি একটাই কথা বলবো যে আমার এই ধারাবাহিকতা ইতিহাসে, যে সুভাষ বোসকে তোজোর কুকুর থেকে বুদ্ধবাবুকে কুকুর, রাষ্ট্রের কুকুর, ধারাবাহিকতা এক, ধারাবাহিকতা প্লিজ প্লিজ বলেন। আবার এটাও ঠিক, গঙ্গাধর অধিকারীর ভারত তেরে টুকরো হুঙ্গে থেকে আজকে রাষ্ট্রে 13 টুকরো হওয়ার যে ধারণা ইংরেজিদের, তার মধ্যে কোনো বিরোধ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্র সংসদের নির্বাচন শুধু হচ্ছে না তা নয়, সিনেট, সিন্ডিকেট, কোর্ট, কাউন্সিল, তারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে। এই যে
ছাত্রদের বিরুদ্ধে যারা তোপ দাচ্ছে এলিট ইনস্টিটিউশনের দিক থেকে তার মধ্যে বিজেপি হচ্ছে প্রথম, বিজেপি হচ্ছে তার আগে অতীতের কথা এত হচ্ছে, আমি দ্রুত একবার দেখাবো যে 2023-এর 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একেবারে স্পষ্ট বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বহু কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। কি বলেছিলেন তিনি, দেখাবো। আমি ইলেকশন করিয়ে দেবো, পুজো টুজোগুলো হয়ে যাও, কারণ বিল একটা অ্যামেন্ডমেন্ট করতে হবে। আমি পুলিশকে কড়া নির্দেশ দেখছি, কড়াভাবে আটকাবেন এবং যে স্টুডেন্টরা যেখানে পড়ে তারাই একমাত্র সেই কলেজ করবে, বাইরের আউটসাইডাররা এসে যেন কোন রকম গুন্ডামি করতে না পারে। 2013 সালে, ইতিহাসে অনেক কিছুর সাক্ষী এই চ্যানেল জানেন, 2013 সালে দিল্লিতে অমিত মিত্র দুর্ভাগ্যজনক ভয়ঙ্কর ঘটনা, নিন্দাযোগ্য ঘটনা, আক্রান্ত হলেন। তার প্রতিক্রিয়া পড়ল বেকার ল্যাবে ভাঙচুর হলো। কেন? এই প্রশ্ন তো উঠবে, এই প্রশ্ন ভুলে গেলে হবে না। এই দিল্লির ঘটনায় যাকে কেন্দ্র করে এই ঘটনা, সেই ঋতব্রত ব্যানার্জি এখন তৃণমূলের সম্পদ, আমি সেসব কথা বলতে যাচ্ছি না। বেকার ল্যাবে ভাঙচুরটা যেরকম খারাপ, অমিত মিত্রের নিগ্রহটাও সমান খারাপ। আমরা তো বলছি নিশ্চয়ই, তার জন্যই তো ওই 12,000 পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই ঋতব্রতকে এখন আমি এবার পঙ্কজবাবু কথা যে যেমন 2-3 হাজার লোক ঢুকিয়ে যাদবপুর দখল করার কথা বলা হয়, ঠিক তেমন ভাবে পুলিশ ঢুকিয়ে জামিয়া মিলিয়া সেইভাবেই দখল করবার ব্লুপ্রিন্ট তৈরি হয়। পঙ্কজবাবুকে একটা ধন্যবাদ যে যেমন দিলীপ ঘোষ বলছে, যেমন অরূপ বিশ্বাস বলছে, মাওমাকু, উনি এবং অর্ণব দা, এরা সবাই মিলেমিশে একই সুরে বলছে, মিলে সুর মেরা তোমারা, এখানে কোনো পার্থক্য নেই। এর জন্য ধন্যবাদ, এর জন্য ধন্যবাদ। 3 অ্যামেন্ডমেন্টস করার সঙ্গে এর কোনো তুলনা হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনি বললেন যে শিক্ষামন্ত্রী দেখিয়েছেন কিনা, শিক্ষামন্ত্রী মঞ্চ থেকে যা যা বলেছেন, আপনি ছিলেন না স্যার সেখানে? উনি বলেছেন আমি কিন্তু এখানে পুলিশ পোস্টিং করতে পারতাম, আমি করিনি। আমি বলেছি তারা এখানে তারা সমানভাবে দেখায়। আপনারা জানেন এখনো অস্থায়ী উপাচার্য ভাস্কর গুপ্ত, তিনি কি বলছেন, তার কথা এতবার আলোচনা হলো, দেখাবো। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই নজিরবিহীন পরিস্থিতির পর প্রশ্ন উঠছে, উপাচার্যের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো কিভাবে? দায় কার? দায় নিতে হবে উপাচার্যকে। বিশ্ববিদ্যালয়ে 1-2 ছাত্রের ওপর গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা তো অ্যাটেম্পট টু মার্ডার বলে মনে করি। ফলে বিশ্ববিদ্যালয় থেকে যেন ব্রাত্য বসুর গ্রেপ্তারির এফআইআর করা হয়, সেটাও আমাদের দাবি। সোমবারও যখন বিশ্ববিদ্যালয় উত্তপ্ত, তখন অন্তর্বর্তীকালীন উপাচার্য বাড়ি থেকেই বেরোলেন না, জানালেন তিনি অসুস্থ। যাদবপুরে ছাত্র ধর্মঘট চলছে এবং তারই মধ্যে আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্তের বাড়িতে। ভাস্করবাবুর এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তিনি অসুস্থ এবং আমি সরাসরি ভাস্করবাবুকে যাব। ভাস্করবাবু, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছে আপনি না আসা পর্যন্ত গেট খোলা হবে না, আপনাকে জবাব দিতে হবে, আপনার কি অবস্থায় আছেন? আপাতত আমাকে ডাক্তার বলেছেন বিশ্রামে সম্পূর্ণ কোনো অ্যাক্টিভিটির মধ্যে না থাকতে। মানসিকভাবে তারা প্রচণ্ড চাপ পড়ে এবং আমার ব্লাড প্রেশার প্রচণ্ডভাবে বাড়তে থাকে। মানসিকভাবে নিশ্চয়ই খুবই আঘাত পেয়েছি। সবার মধ্যে কিন্তু আমি মঞ্চে বসে ছিলামও না কখনো। একটা একাডেমিক সেমিনার হয়, সেই সেমিনারে ওরা আহ্বান জানিয়েছে। উপাচার্য হিসাবে শিক্ষামন্ত্রী যেখানে আসছেন ক্যাম্পাসে, তার সঙ্গে দেখা করাটা আমার প্রোটোকলের মধ্যে পড়ে। আপনার যদি কথোপকথন করতে অসুবিধা হয় সামনাসামনি, তাহলে ফোন মারফত কথোপকথন করা যায়, মেইল মারফত কথোপকথন করা যায়। কথোপকথন করার নানা রকম উপায় আছে, তার কোনোটাই উনি দেখছেন বলে তো মনে হচ্ছে না। ব্রাত্য বসু উপাচার্যের পাশে দাঁড়ালেও সৌগত রায় আবার তাকে সরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। উপাচার্য কালকে কার্যত দিশেহারা বোধ করছিলেন, উনিও কালকে অসহায় বোধ করছেন এবং উনি কালকে শারীরিকভাবে প্রহিত হয়েছে। যে একটা কঠিন পরিস্থিতি যে ফেস করতে পারবে না, সেরকম লোককে রাখার কি অর্থ থাকতে পারে? আমি চাই যে উপাচার্যকে সরিয়ে দেওয়া হোক, উনি থাকার যোগ্য না। এরকম দুর্বল লোককে দিয়ে চালাবে কি করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন? শক্ত প্রশাসক দরকার যাদের। অন্তর্বর্তী উপাচার্যের গলায় আত্মপক্ষ সমর্থনের সুর শোনা গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ তার আচরণে বেজায় ক্ষুব্ধ। নিশ্চয়ই না জেনেই বলেছেন
বা না বুঝে বলেছেন বা কেউ ওকে ভুলভাবে বলেছে, ফলত আমার উপস্থিতিতে এটা ঘটেছে বলাটাও ভুল। একজন ভিসি, তার তো দায়িত্ব ছাত্রছাত্রীদের সুরক্ষাও তার দায়িত্ব। ওনার তো কর্তব্য সেখানটায় থেকে সেই বিষয়টাকে দেখা। উনি থাকেননি, উনি আরও ভুলভাল কথা বলেছেন। ফলে আমার মনে হয় যে সৌগতদা যেটা বলেছে সেটা একদমই ঠিক বলেছে। সব মিলিয়ে যাদবপুর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখো, উনি অস্থায়ী উপাচার্য, এবিপি আনন্দ তোমার লোক গেছে, উনি আশেপাশে, আমি প্রথমে ভেবেছিলাম বোধ কোনো হসপিটালের কেবিনে আছেন, কিন্তু পাশবাড়ির শুভ মাথা দিয়ে শুয়ে আছে, সেই জন্য ওনারা অস্থায়ী উপাচার্য, উনি স্থায়ী হওয়ার চেষ্টা করছেন। আর আমি উনি দ্রুত সুস্থ হন, আমরা সবাই সেটা চাই। অর্ণবকে বলি, ও সিপিএম এর কথা বলেছিল যে ইউএপিএ তে কেস দিয়ে আবার তাকে আবার ইউএপিএ কেস দিয়েছে। তো বিমল গুরুংয়ের কথা ভুলে গেছে যে পুলিশ অফিসার হত্যাকাণ্ডের মেইন অ্যাকিউজ উত্তর বাংলায় নর্থ বেঙ্গলে যেটা হয়েছিল, সে তাকে ওই কেসে আসামি করা হলো। তারপরে তাকে আবার এয়ারপোর্টে তার সঙ্গে মিটিং করে ডায়মন্ড হারবার হোটেলে রাখা হলো। গ্রেট ইস্টার্ন হোটেলে পুলিশ প্রহরায় প্রেস কনফারেন্স, তারপরে তাকে এসকর্ট দেওয়া হলো, সে আবার যুক্ত হলো, তো ইউএপিএ কেস, তো সেও চলে গেল। ঠিক গত 5 বছরে মানে বেশ কয়েকটা নতুন করে ইউএপিএ তৃণমূল সরকার দিয়েছে। এই গত 2 বছরে বাচ্চা ছেলে ইউএপিএর বিরুদ্ধে কাজ করতে গিয়ে তাদের সরকারের সময়, যে সময় ইউপিএর মানে এসেছে, এবং সেই সময় থেকে মাওবাদীদের সম্পর্কে এরা যে মন্তব্য করেছেন, যে ধরনের স্টেপ নিয়েছেন, এবং তার এফআইআর, যে প্রশ্ন বারবার উঠছে, এবার এফআইআর প্রসঙ্গে আমার পরের প্রতিবেদন। কোনোটাই সরকারি সম্পত্তি নষ্টের মতো অভিযোগ তোলা হয়েছে, কোনোটাই আবার বেপরোয়া গাড়ি চালানোর। কেউ শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন, কেউ বা ছিনতাইয়ের। যাদবপুর বিশ্ববিদ্যালয় কাণ্ডে এখনো পর্যন্ত 7টি এফআইআর দায়ের হয়েছে, যার মধ্যে পুলিশের করা এফআইআর 2টি, বাকি 5টি অভিযোগ কোনো ব্যক্তি বা সংগঠনের তরফে করা হয়েছে। কিন্তু এমনই এক এফআইআর এর অভিযোগকারীর পরিচয় ঠিকানা নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। এফআইআর নম্বর 44, যাদবপুর থানা। অভিযোগকারীর নাম স্বপন সামন্ত, বাড়ির ঠিকানা 32 নম্বর রানী শঙ্করী লেন, ভবানীপুর থানা, কলকাতা 26। যাদবপুর কাণ্ডে অচেনা গাড়ির চালকের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ জানিয়েছেন তিনি। এফআইআর অনুযায়ী 1 মার্চ অর্থাৎ শনিবার যেদিন ঘটনা ঘটছে, সেদিনই এই অভিযোগ জানানো হয়েছে। কিন্তু কেই 26 বছর বয়সী স্বপন সামন্ত? তিনি যে ঠিকানার কথা এফআইআর এর কপিতে উল্লেখ করেছেন, সেই ভবানীপুরের রানী শঙ্করী লেনে পৌঁছেছিল এবিপি আনন্দ। কিন্তু কোথায় 32 নম্বর রানী শঙ্করী লেন? অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ভবানীপুরের রানী শঙ্করী লেনের বাসিন্দা এক যুবক তিনি অভিযোগ দায়ের করেন। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অভিযোগকারী জানিয়েছেন পুলিশের কাছে যে তিনি ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে ছিলেন এবং যখন এই দুর্ঘটনা ঘটে সেই সম্পর্কিত বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন। না, 32 নম্বর এখানে আছে বলে তো মনে হয় না। 21, 22 এরকম 23 অবধি আছে, কিন্তু 32 নম্বর রানী শঙ্করী লেন আমি শুনি না। শুধু এই নয়, অভিযোগপত্রে অভিযোগকারীর একটি ফোন নম্বরও দেওয়া রয়েছে, সেটিতে ফোন করা হলে বলছে ইনভ্যালিড। এফআইআর এর কপিতে যে 2টি ধারার উল্লেখ করা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার 281 ধারায় বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং আরেকটি 125B, অবহেলামূলক কাজ করা, যেমন বিপজ্জনকভাবে গাড়ি চালানো। কিন্তু প্রশ্ন উঠছে, কার বিরুদ্ধে এই অভিযোগ সেটারই তো উল্লেখ নেই। আমরা এই দাবিটা প্রথম থেকেই রাখছি যে বিশ্ববিদ্যালয় অথরিটি সে মামলা রুজু করুক, এবং এই দাবিতেই কিন্তু আমরা প্রথম থেকেই সরব, কারণ সেই ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার উপরে এইরকম আক্রমণ হয়েছে। যেটা আমরা মনে করি আশু কর্তব্য ক্যাম্পাসের অথরিটির, যে তারা এই উদ্যোগটা নেবে, সেই দাবিতে কিন্তু আমরা অথরিটির কাছে রেখেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার কাণ্ডে এখনো পর্যন্ত 7টা এফআইআর হলেও গ্রেপ্তারির সংখ্যা 1। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। অভিনবর কাছে আসবো। অভিনব, এই যে মানে ব্যক্তিগত আক্রমণ, এটা কিন্তু শুধুমাত্র মানে বড় ব্যাপারে থেমে নেই, এমনকি তোমার পারিবারিক পরিচয়, বাবার পরিচয় সামনে আনা হচ্ছে। আমি আমার মতটা একেবারে স্পষ্ট তোমার সামনে বলি, সেটা হচ্ছে পরিবারের মধ্যে রাজনৈতিক মতভেদ আমার জ্ঞান হওয়া থেকে তারও 100 বছর আগে অবধি অত্যন্ত স্বাভাবিক ঘটনা। এর ভেতরে কোনো, যারা এর ভেতরে চক্রান্ত খুঁজছেন, ভয়ঙ্কর ভুল করছেন। বাবা এবং ছেলে, কিংবা মা এবং মেয়ে, মা ছেলে, বাবা মেয়ে,
এ ভিন্ন রাজনৈতিক আদর্শ এ পরিবারে পরিবারে যুগে যুগে হয়েছে এবং অ্যাবসলিউটলি সৌগত রায় তথাগত রায়ের জ্বলন্ত উদাহরণ আছে এবং অজস্র। আমি বলছি হোয়াটস নিউ, তোমার কি মনে হয়? দেখুন, প্রথম প্রসঙ্গ যেটা এক্ষুনি দেখা দেন আর কি, যেরকম একটা রাস্তা খুঁজে পাওয়া যায় না, ঠিক সেরকম ভোটের সময় মৃত ভোটাররা ভোট দেয়, ঠিক সেরকম আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা উপাচার্য, অস্থায়ী উপাচার্য আছে, যিনি ঘটনাস্থলে মানে শিক্ষামন্ত্রী আসছেন, তিনি জানতেন, তাকে ডেপুটেশন দেওয়া হয়েছিল যে ছাত্ররা ইউনিয়ন ইলেকশন নিয়ে ট্রাইপার্টাইট মিটিংয়ে ইচ্ছুক, তারপরে উনি ঘটনাস্থলে এসে উপস্থিত হন না। সেই জায়গা থেকে সমস্ত মানে কর্তব্য এড়িয়ে যান। এই জায়গা থেকে আমরা ছাত্ররা মনে করছি উপাচার্যের অথরিটির এই বিষয়ে অ্যাকাউন্টেবল হওয়া প্রয়োজন, যে তার বিশ্ববিদ্যালয়ে এসে একজন প্রথম বর্ষের স্টুডেন্টকে শিক্ষামন্ত্রীর দ্বারা রানওভার হতে হলো। সেই জায়গা থেকে তার কোনো স্টেটমেন্ট আসেনি, সেই জায়গা থেকে উনি একটা বক্তব্য রাখেননি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে যখন কোনো ঘটনা ঘটেছে সেটা তো একটা প্রপার ইনভেস্টিগেশন হয়েছে, এই ঘটনার কেন ইনভেস্টিগেশন হলো না কেন? এই প্রশ্ন থাকবে। এবং প্রশ্ন থাকবে যে এতদিন ধরে যে রাজ্যে টেট এসএসসি হয় না, যে রাজ্যে 8000 স্কুল বন্ধ হয়ে যায়, এই রকম একটা রাজ্যে মানে যে লোকটা শিক্ষা রান করছে সে এখন আসলে শিক্ষা রান করছে না, ছাত্রদেরকে রানও বার করছে। আমি আবার বলছি তীব্র প্রতিবাদ, যে মানে লিভ হিজ পার্সোনাল লাইফ অ্যালোন। আমি বলছি কেন ব্যক্তিগত আক্রমণ হবে? আমাদের পরিষ্কার প্রতিবাদ থাকলো, যেভাবে ওর পারিবারিক পরিচয় সামনে এনে রাজনৈতিক আক্রমণ হচ্ছে তাই নিয়ে স্পষ্ট প্রতিবাদ। ইন্দ্রানুজ রায় ও অভিনব বসু যাদবপুর কাণ্ডে আহত হয়েছেন এই দুই মেধাবী ছাত্র। ছেলের মাথার পাশে বসে ইন্দ্রানুজের অধ্যাপক বাবা বলছেন, ছেলে শুধু সুস্থ হয়ে উঠুক, দূরে থাক রাজনীতি। প্রতিবাদটাকে আমরা আগে এটা নিয়ে আমরা রাজনীতি করতে চাই না। এটা নিয়ে আমি কারো হচ্ছে গিয়ে পদত্যাগও চাইছি না। সবাই অভিভাবক সুলভভাবে বিষয়টাকে দেখুন। ছাত্র যাদের যাদের হয়েছে তারা সুস্থ হোক, তারা বাড়ি ফিরুক, তারা ডিপার্টমেন্টে ফিরুক, পড়াশোনার মধ্যে যাক, এটাই হবে আমাদের সকলের কাম্য। এর ঠিক উল্টো দিকে এসএফআই নেতা অভিনব তৃণমূল নেতা বাবা বলছেন, ছেলের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। অভিনব সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই এর নেতা, আর তার বাবা হাওড়ার সাকরাইলে তৃণমূলের ব্লক সভাপতি। আমার সাথে দীর্ঘদিন ওর কোনো সম্পর্ক নেই এবং এই ব্যাপারে রাজনৈতিকভাবে কোনো কথাও হয় না, এবং বাবা বা ছেলে হিসাবেও আমার সাথে কোনো কথা হয় না। ওর মতাদর্শ নিয়ে ওখানে আছে, দীর্ঘদিন ধরেই আমার সাথে কোনো সম্পর্কহীন। বাবা একটা ভিন্ন রাজনীতিতে আছেন, সেই রাজনীতিতে নেতৃত্ব স্থানীয়, তিনি তার রাজনৈতিক পথ বেছে নিয়েছেন। আমার বোধ থেকে, আমার লেখাপড়া থেকে, আমার বোঝাপড়া থেকে আমি একটা ভিন্ন রাজনীতির পথ বেছে নিয়েছি। বাবার যেটা রাজনৈতিকভাবে ঠিক মনে হয়েছে, তৃণমূলের বক্তব্য যেটা, সেই তৃণমূলের বক্তব্যের আমি তীব্র নিন্দা করি। রাজনীতির জায়গায়, কিন্তু ছেলের পাশে সব সময়, বলছেন ইন্দ্রানুজের বাবা। তার নিজস্ব চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা ম্যাচিউরড হবে, বিভিন্ন মানে বাস্তবের সঙ্গে মিল হয়ে তখন হবে। কিন্তু এটা ইম্যাচিওর চিন্তাভাবনা, তার জন্য আমার কোনো রকম তাতে কোনো রকম আমার কোনো হস্তক্ষেপের কোনো জায়গা নেই। তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু তাই বলে সে তার জন্য। সোমবার অভিনব বসু হুইল চেয়ারে মিছিলে অংশ নিলেও এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইন্দ্রানুজ রায়। যারা ঘটনা ঘটেনি বলছে তাদের অভিসন্ধি যে স্পষ্ট, যে তারা শিক্ষামন্ত্রী যে কাণ্ডটি ঘটিয়েছেন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে চাপা দেওয়া এবং খুনের চেষ্টা, সেটাকে ঢাকা দিতেই এখন বিভিন্ন গল্প করছে। এবং সেই মুহূর্তে ওনার কারণ গাড়ি বেশ ভালো মতো ব্রেক নিয়ে নিয়েছে এবং বাকিরা ছিটকে পড়েছে, তখন ওনারা হচ্ছে গাড়ির গতি আরও বাড়িয়ে দেয়। এটাকে খুনের চেষ্টা ছাড়া আর কোনো কিছুই বলা সম্ভব না। সোমবার ইন্দ্রানুজের চোখের ব্যান্ডেজ খোলা হয়েছে। মঙ্গলবার মেডিকেল টিম তার পরীক্ষা করবে, তারপর প্লাস্টিক সার্জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সন্দীপ সরকার, কৃষ্ণেন্দু অধিকারী ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রথমে সলিলদার কাছে যাবো। সলিলদা, এখনো পর্যন্ত 7টা এফআইআর দায়ের হয়েছে, তার মধ্যে সুমোটো পুলিশ 2টো করেছে, বাকি 5টার মধ্যে একটা নিয়ে যে ধন্দ তো দেখালাম। এফআইআর এর মেরিট কি বলছে? না, এফআইআর এর মেরিট দেখো, এদের যে অ্যাক্সিডেন্টে যে সিরিয়াসলি ইনজুর্ড হয়ে 14টা সেলাই নিয়ে হসপিটালে ভর্তি আছে, হু ইজ দ্য কমপ্লেনেন্ট অফ দ্যাট কেস? কে অভিযোগকারীটা কে? কে রানী শঙ্করী লেন ভবানীপুরের কে? তোমরা চেনো কাউকে? অভিনব? আমার তো মনে হয় কেউ চেনো না। তাহলে এই মেরিটটা কি হতে পারে বলো? 270 না, 23 নম্বরে বাড়ি শেষ হয়ে যাচ্ছে, বাড়ির ঠিকানা হচ্ছে 32 নম্বর। 32 নম্বর, তার মানে একটা কনকক্টেড, একটা মানে একটা নিজের থেকে মন গড়া একটা কমপ্লেন কাউকে একটা জোগাড় করে রাস্তা থেকে বা আমার নিজের মন মতো একটা কাউকে দিয়ে কমপ্লেনটা দিয়ে কেস করেছে এবং পরিষ্কার 270। আচ্ছা, ধরুন উল্টোটা, ক্লারিক্যাল এরর হলে এফআইআর এর মেরিট কমে যাবে? কমবে না। ক্লারিক্যাল এরর আবার কি আছে? ক্লারিক্যাল এরর হতে পারে না, এত কম্পিউটারে হচ্ছে। আমি এক সেকেন্ড, এবং তাতে কেসটা হওয়া কি উচিত ছিল বলো?
এটা তো যদি তাই হয়ে থাকে, যদি ওদের স্টেটমেন্ট অনুযায়ী হয়ে থাকে, তাহলে ইট ইজ এ অ্যাটেম্পট অফ কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। তাই আমি যদি 114টা বাদও দিই, মানে অ্যাবেটমেন্ট, মানে আমি বলছি যে তার কালপেবিলিটি ইন রেসপেক্ট অফ মাননীয় মন্ত্রী, আমি সে কথার মধ্যে যাচ্ছি না, কিন্তু ইনভেস্টিগেশন, গাড়িটা তো সিজ হবে, ড্রাইভার শুড বি পুট আন্ডার ইন্টারোগেশন অ্যান্ড ইনভেস্টিগেশন, তার স্টেটমেন্ট নেওয়া হবে, অডিও ভিডিও হবে, সেগুলো কোথায়? দেখুন এই যে এফআইআর নিয়ে যেটা বললেন, যে প্রথমত দেখুন ব্রাত্য বসু আপনাদের ক্যামেরা ড্রাইভার তো ভেতরে, ভিডিও ভেতরে, ড্রাইভারও ভেতরে, ড্রাইভার করতে সুমন, এটা তো এফআইআর, তো এফআইআর হবে, তদন্ত হবে, এটা কোনো ইনভেস্টিগেশন হলো, কলকাতা পুলিশ এফআইআর নিচ্ছে না, কলকাতা পুলিশ আজকে ফেসবুক পেজ যা যা করেছো তোমরা, ফেসবুক পেজ থেকে তোমরা যা যা করেছো, যে আজকে কি তার জন্য তদন্ত হবে, এটা দুঃখ, তার জন্য কিন্তু আপনারা কি ভাবছেন, আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@, সুমন দে। প্রচুর মন্তব্য, দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। দিগন্ত চট্টোপাধ্যায় তিনি লিখছেন, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় ছাত্র, যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়, এই দৃশ্য মানা যায় না। কুশল দত্ত লিখছেন, দাবি থাকলে যথাযথভাবে শিক্ষামন্ত্রীকে জানানো যেত, এই রকম মারমুখী বিক্ষোভ কেন? তরুণ চক্রবর্তী লিখছেন, দাবি পাল্টা দাবির লড়াইয়ে আসলে কি ঘটেছিল তা নিয়ে একটা রহস্য থেকেই যাচ্ছে। সার্থক বন্দ্যোপাধ্যায় লিখছেন, বারবার এরকম ছাত্র বিক্ষোভে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে। পরিচয় বসু লিখছেন, যাদবপুর নিয়ে তৃণমূল আর বিজেপির গলায় একই রকম হুমকির সুর শোনা যাচ্ছে, এটা আশ্চর্যের। ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদনে যাব, যে প্রতিবেদনে আপনাদের মনে করিয়ে দেব যে 2019 সালে আবার এই ধরনের ঘটনা নিয়ে আরও একবার উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই ছাত্রদের বিক্ষোভ, তা নিয়ে সেই রণক্ষেত্র পরিস্থিতি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকোপার বার্ষিক সম্মেলনের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষামন্ত্রীকে হেনস্থার পাশাপাশি তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে এসএফআই। ভাঙচুর করা হয় শিক্ষামন্ত্রীর গাড়ি। শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্রের পিষ্ট হওয়ার মতো অভিযোগও ওঠে, যা মনে করিয়ে দিয়েছে আজ থেকে বছর 6 আগের ঘটনা। দিনটা ছিল 2019 সালের 19শে সেপ্টেম্বর। এবিভিপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। ক্যাম্পাসে ঢোকার পরপরই পড়ুয়াদের একাংশ তাঁকে ঘিরে গো ব্যাক স্লোগান তোলে, দেখানো হয় কালো পতাকা। সময় গড়াতে থাকে, বিরোধ বাড়তে থাকে, একসময় ধস্তাধস্তিও শুরু হয়ে যায়। বাবুল সুপ্রিয়র চশমা খুলে নেওয়া হয়, চুলের মুঠি ধরে টান দেওয়া হয়, একাধিকবার ধাক্কাও মারা হয়। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে হেনস্থার ঘটনার নিন্দায় সরব হয়েছিলাম আমরা। ইচ্ছা করছে হাততালি দিয়ে এই শো শুরু করতে। রাজ্যের যে নৈরাজ্যের ছবিটা দেখলাম, তাতে যারা যারা আপনাদের রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করতেন, প্রত্যেকের এখানে বসে লজ্জিত হওয়ার কথা, নাথিং এলস। আদৌ কি প্রশাসনটা আছে? 5 ঘন্টা ধরে না সাদা উর্দি না খাকি উর্দি, কিচ্ছু দেখা গেল না। কেন বের করা গেল না একজন কেন্দ্রীয় মন্ত্রীকে? কেন উপাচার্যকে অসুস্থ হয়ে হাসপাতালে বসে থাকতে হলো? এই লজ্জা ঠিক যতটা যারা বিক্ষোভ করে এই অশান্তিটা এতক্ষণ ধরে 5-6 ঘন্টা টানছেন, ঠিক ততটা আপনাদেরও। এবিভিপি আজকে যেটা করলো সেটা গণতন্ত্র বিরোধী। প্রথম অংশ নয়, দ্বিতীয় অংশ, এই আগুন লাগানো, ইউনিয়ন রুমে আগুন লাগানো, রাস্তায় বাঁশ লাঠি নিয়ে নেমে আসা, এর কোনোটা গণতন্ত্রের সঙ্গে যায়? আজকে যদি এবিভিপি এর কম্পিউটার সিপিইউ একটা ইউনিভার্সিটির মধ্যে ঢুকে টান্দব, আমি তার আগে অবধি বিশ্বাস করুন এই প্রত্যেকে আমার মনে হয় যারা আজকে আছেন প্রত্যেকে বলতো যে অন্যায় হচ্ছে, এটা অরাজকতা হচ্ছে। বাবুল সুপ্রিয়র হেনস্থার পর সেই দিনই যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব চালায় এবিভিপি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো যাদবপুরের কলা বিভাগের ইউনিয়ন রুম, আছড়ে ভাঙা হয় কম্পিউটারের সিপিইউ, তছনছ করা হয় আসবাব, ক্যারম বোর্ড, সাইকেল সব টেনে বের করে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। বাবুল সুপ্রিয়কে হেনস্থা, যাদবপুরের মতো দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে এবিভিপির তাণ্ডবেরও খোলাখুলি সমালোচনা করেছিল এবিপি আনন্দ। একটা জিনিস খুব পরিষ্কার, দর্শকদের কাছে একেবারে পরিষ্কার হয়ে গেছে যে যারা
বাবুল সুপ্রিয়র নিগ্রহের তীব্র নিন্দা করছেন, তারা এবিভিপির তাণ্ডবটা দেখতে পাচ্ছেন না। যারা এবিভিপির তাণ্ডব নিয়ে সমালোচনায় আকাশ বাতাস ফাটিয়ে দিচ্ছেন, তারা বাবুল সুপ্রিয়র 5.5 বা 6 ঘন্টা নিগ্রহটাকে ধর্তব্যের মধ্যে আনছে না। এইখানে হচ্ছে আমাদের সমস্যা। শনিবারের ঘটনার পর যাদবপুরকে নিশানা করতে গিয়ে তৃণমূল বিজেপি দুদলই টেনে এনেছে বাবুলের ঘটনার প্রসঙ্গ। এই একটা অসহ্য মাদ্রামির খেলা এখানে চলে। এর আগে বাবুল সুপ্রিয়কে আটকেছে, এরাই এর আগে জগদীপ ধনকরকে আটকেছে, এবার এরা ব্রাত্যকে আটকালো, ঢুকতে বাধা দিল, বেরোতে বাধা দিল। 19 সালে ভারত সরকারের প্রতিমন্ত্রীর সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে, তদানীন্তন রাজ্যপাল আজকের উপরাষ্ট্রপতি সম্মানীয় জগদীপ ধনকর গিয়ে উদ্ধার করে আনেন। সেদিন যদি তিনি কড়া হাতে দমন করতেন বিজেপি না ভেবে, তাহলে আজকে এই দৃশ্য উনার মন্ত্রীকে দেখতে হতো না। এই জায়গাটা তো তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এই ফ্রাঙ্কেস্টাইন ফোর্সকে দিয়ে, তাই হাতের বাইরে গেছে। অন্যদিকে সিপিএম যাদবপুর কাণ্ডের পর আবার মনে করিয়ে দিয়েছে লখিমপুর খেরির কথা। লখিমপুর খেরিতে মানুষ দেখেছিল কৃষকদের উপরে ভয়াবহ আক্রমণ, গাড়ি চালিয়ে দেওয়া, মৃত্যু, এবং বিজেপি তখন এই গাড়ি যারা চালিয়ে দিয়েছে তাদের পাশে দাঁড়িয়েছিল, বিরুদ্ধে দাঁড়ায়নি। আমরা সবাই মিলে বলেছিলাম গ্রেপ্তার করা উচিত, তৃণমূলও বলেছিল, আমরাও বলেছিলাম, সবাই বলেছিল। তা তখন কি তৃণমূল লোক দেখানোর কথা বলছিল? আজকে গাড়ি চালিয়ে দেওয়ার পরে কেন গ্রেপ্তার করছে না? 2021-এর 3রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরির এই ছবি দেখে শিউরে উঠেছিল গোটা দেশ। আন্দোলনকারী কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে পিষে দেওয়ার অভিযোগ ওঠে মোদী মন্ত্রিসভার সদস্য এবং অমিত শাহর ডেপুটি তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিসের বিরুদ্ধে। পরে গ্রেপ্তারও হন তিনি। সিপিএম সমস্ত ঘটনার সঙ্গেই বিজেপিকে জুড়তে চায়। উত্তরপ্রদেশের ঘটনার প্রেক্ষিত ভিন্ন, ঘটনাটি সম্পূর্ণ ভিন্ন এবং বিজেপির অবস্থান ভিন্ন। বিজেপি কোনো সময় কোনো হত্যাকারীর পাশে দাঁড়ায়নি। দুর্ঘটনাকে দুর্ঘটনা বলতে হবে। আর আমরা এই কথাও একবারও বলিনি যে এখানে ব্রাত্য বসু আক্রমণ করেছে কোনো ছাত্রকে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য সিপিএম নিজের দায়িত্ব এড়াতে পারে না। সব মিলিয়ে শোরগোলের কেন্দ্রবিন্দুতে যাদবপুর। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।